হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো খুব সম্ভবত আজকেরটাই, খুব সম্ভবত না, মোটামুটি আজকেরটাই হচ্ছে আমাদের, আজকের ক্লাসটি আমাদের কর্পোরেট রিপোর্টিং এর শেষ ফ্রি ক্লাস মোস্ট প্রবাবলি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি, যারা এখানে আছেন বর্তমানে, আশা রাখবো আপনারা সবাই অ্যাডভান্সড লেভেলের, ইফ আই এম নট রং। আপনারা কি সবাই অ্যাডভান্স লেভেলের? আমরা কি একটু হাত তুলতে পারি? এই যে আবার আবার আপনারা হাত তুলতেছেন না। আচ্ছা, এখানে হচ্ছে, আচ্ছা, আমিনুর রহমান ভাইয়া, আপনি কি অ্যাডভান্সডেরই তো? আমরা সবাই অ্যাডভান্সডেরই তো? না ভাই, আমি প্রফেশনাল লেভেলের। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আপনার কি মানে ফ্লেক্সিবল দিয়ে আছেন, মানে ফ্লেক্সিবল দিতে চাচ্ছেন ভাইয়া? না না ভাই, জাস্ট এনথুসিয়াস্টিক। আচ্ছা, এখানে হচ্ছে যে আমাদের, আমি আশা রাখবো যে আপনাদের, যেহেতু এটা একটা ফ্রি সেশন হচ্ছে, লাস্ট ফ্রি সেশন অফ কর্পোরেট রিপোর্টিং, তো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা যারা, আপনাদের পরিচিত যারা আছেন, তাদেরকে অফকোর্স শেয়ার করবেন, যাতে করে তারা উপকৃত হতে পারে, তারাও আমাদের সাথে জয়েন হতে পারে। আমরা অল্প একটু সময় নিচ্ছি। আচ্ছা, আলমগীর ভাইয়া আছেন, জয়েন করেছেন? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভাই ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। স্যার, শুরু করবো? জি ভাইয়া, তাহলে আমরা শুরু করে দিই। ওকে, থ্যাংক ইউ। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আর সকলের উদ্দেশ্যে আবারও রিকোয়েস্ট, সেটা হচ্ছে অবশ্যই আপনারা কথাবার্তা বলবেন, ওকে, মানে থ্যাংক ইউ রেসপন্স ভাই। করবেন আশা করি। জি, আসসালামু আলাইকুম ভাই। অলরাইট, সো অ্যাজ প্ল্যান্ড যে আমরা আজকে IS 16 দেখবো, আর হচ্ছে এটার সাথে IS 23, IFRS 5, প্লাস আমার প্ল্যান আছে IS 40, যেটা ইনভেস্টমেন্ট প্রপার্টি, যেহেতু এগুলো সব অ্যাসেটের সাথে রিলেটেড। সো এই স্ট্যান্ডার্ড গুলো একসাথে দেখানোর। হ্যাঁ, তো আমরা খুব বেশি টাইম স্পেন্ড করবো না এগুলোতে। যেগুলো নতুন স্ট্যান্ডার্ড লাইক ইনভেস্টমেন্ট প্রপার্টি আপনার প্রফেশনাল লেভেলে পড়েন নাই, সো এটা আমি দেখাবো ডিপলি। তো এরকম যে নতুন নতুন স্ট্যান্ডার্ড গুলো আছে সেগুলো আমরা খুবই ডিপলি অ্যানালাইসিস করবো, বাট যেগুলো অলরেডি পড়া আছে এবং যে টপিক গুলো অলরেডি কাভার্ড ইন PL, সেগুলো আমরা খুবই মানে হাই এন্ড রিভিউ করে চলে যাবো আর কি, খুব ডিপলি ডিক ডাউন করবো না। অলরাইট, সো বরোইং কস্ট, এটা হচ্ছে IS 23, which is a part of IS 16 as well। মানে আপনার অ্যাকর্ডিং টু IS 23, যে আপনি যদি কোনো অ্যাসেট কনস্ট্রাকশনের জন্য কোনো লোন নেন, তো সেটার ইন্টারেস্ট এক্সপেন্সটাকে আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন গিভেন সাম কন্ডিশনস এন্ড ক্রাইটেরিয়া। সো ক্রাইটেরিয়া গুলো কি কি অ্যাকর্ডিং টু IS 23? আপনার ইন্টারেস্ট এক্সপেন্সকে ক্যাপিটালাইজ করার জন্য আপনার কোয়ালিফাইং অ্যাসেট কনস্ট্রাক্ট করতে হবে। সো কোয়ালিফাইং অ্যাসেট কি? কোয়ালিফাইং অ্যাসেট হচ্ছে একটা অ্যাসেট যেটা কনস্ট্রাক্ট করতে আপনার সাবস্ট্যান্সিয়াল পিরিয়ড অফ টাইম লাগে, মানে অনেক বেশি সময় লাগে যেটা কনস্ট্রাক্ট করতে। সো এরকম যদি কোনো অ্যাসেট কনস্ট্রাকশনের জন্য আপনি লোন নিয়ে থাকেন, সেই লোনের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট এক্সপেন্সকে আপনি চাইলে আপনার ক্যাপিটালাইজ করতে পারেন অ্যাজ এ পার্ট অফ PPE। সো অ্যাকর্ডিং টু IS 23 কি বলতেছে, ক্যাপিটালাইজ ইন্টারেস্ট এক্সপেন্স ইনকার্ড ডিউরিং দ্য পিরিয়ড অফ কনস্ট্রাকশন, মানে আমাদের যে পিরিয়ডে
মানে কনস্ট্রাকশন পিরিয়ড যতটুকু সময়, শুধুমাত্র ততটুকু সময়ে যে ইন্টারেস্ট এক্সপেন্স সেটাকে আমরা ক্যাপিটালাইজ করব। সিমিলারলি আপনার ধরেন ওই যে আমরা কালকে এক্সাম্পল দিয়েছিলাম যে অ্যাবনর্মাল কস্ট, যে আপনার লেবার ডিসপিউট, হ্যাঁ, লেবার আনরেস্ট, এরকম যেগুলো থাকবে, এই টাইপের কারণে যদি কোনো সময় প্রোডাকশন বা কনস্ট্রাকশন বন্ধ থাকে, মানে প্রোডাকশন না কনস্ট্রাকশন বন্ধ থাকে, সেই ক্ষেত্রে যে ইন্টারেস্ট এক্সপেন্স আসবে ওই পিরিয়ডে সেটা কিন্তু ক্যাপিটালাইজ হবে না। সো এটা মুখস্থ করার কিছু নাই, আপনি যদি আইএস 16 এর ওই পার্টটুকু বুঝেন তাহলে এটা ইজিলি বুঝে যাবেন, এবং এক্সাম হলে এটা মনে করার কিছু নাই, হ্যাঁ, আপনি ইজিলি লিখতে পারবেন। সো সাম আপ, যেই পিরিয়ডে কনস্ট্রাকশন বন্ধ থাকবে কোনো অ্যাবনর্মাল রিজনের কারণে, সেই পিরিয়ডের বরোইং কস্টটাকে আমরা ক্যাপিটালাইজ করব না, আদারওয়াইজ আমাদের পিরিয়ড অফ কনস্ট্রাকশনের যে ইন্টারেস্ট এক্সপেন্স সেটাকে আমরা ক্যাপিটালাইজ করব। আচ্ছা, এখন ক্যাপিটালাইজেশন কখন বন্ধ হবে বা সিজ হবে কখন? When all the substantial activities regarding physical construction is complete, capitalization should cease. হ্যাঁ, মানে ক্যাপিটালাইজেশন বন্ধ হয়ে যাবে, মানে আপনার একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করতে মেজর যে এক্সপেন্স গুলো আছে বা মেজর যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেইগুলো যখন ইনকার হয়ে যাবে, মানে সেগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা ক্যাপিটালাইজেশন বন্ধ করে দিব আর কি। হ্যাঁ, আচ্ছা, ইনকাম রিসিভ ফ্রম ইনভেস্টমেন্ট অফ বরোড ফান্ড, এটা হচ্ছে বরোইং কস্ট থেকে বাদ যাবে, সিমিলার টু আইএস 16। আমরা আইএস 16 এ পড়েছিলাম না যে ইনসিডেন্টাল রেভিনিউ। সো এখানে যদি ধরেন আপনার, আমি এক্সাম্পল দিয়ে বলি যে আপনি একটা লোন নিয়েছেন ব্যাংক থেকে, যে 10 লাখ টাকার একটা লোন নিয়েছেন, আপনি আগামী 5 বছর পর এটাকে পে ব্যাক করবেন আর কি। হ্যাঁ, তো আপনি দেখলেন যে আপনার ফার্স্ট ইয়ারে কনস্ট্রাকশনের জন্য লাগবে 5 লাখ টাকা, তো বাকি 5 লাখ টাকা আপনার ব্যাংকে আইডল পড়ে থাকতেছে, কিন্তু আপনি তো লোন নিয়ে ফেলছেন, রাইট? ইন্টারেস্ট এক্সপেন্স ইনকার হচ্ছে। তো আপনি চিন্তা করলেন যে এই 5 লাখ টাকা আমি গভর্নমেন্ট বন্ডে বা ট্রেজারি শেয়ারে আমি এটাকে ইনভেস্ট করব, 1 বছরের মধ্যে আমি কিছু রিটার্ন পাবো, টাইম ভ্যালু অফ মানি, আমার মানে টাকার যে ডিসকাউন্টিং সেটা হবে না আর কি। হ্যাঁ, তো এখান থেকে যে ইন্টারেস্ট ইনকামটা আসবে সেটা কিন্তু, বা ডিভিডেন্ড ইনকাম যদি হয়, কোনো ডিভিডেন্ড পান, মানে এই টাইপের যে ইনকাম গুলো আছে ওই ফান্ড ইনভেস্ট করে, ওই ওই টাকাটা ইন্টারেস্ট এক্সপেন্স থেকে বাদ যাবে ক্যাপিটালাইজেশনের সময়। এটা কি আমরা বুঝতে পারছি? এটা ইম্পর্টেন্ট আর কি, মানে একটু এক্সেপশনাল, তাই আর কি ক্লিয়ারলি বললাম এক্সাম্পল দিয়ে। এটা কি ক্লিয়ার? জি। ওকে ওকে। Capitalization of borrowing cost does not apply to assets measured at fair value at initial recognition. So এটা অনেক সময় আমরা ভুল করি। হ্যাঁ, এটা হচ্ছে আপনাকে পারপ্লেক্স করে ফেলার জন্য এক্সাম হলে। আমরা কি জানি, ফেয়ার ভ্যালু মডেলে অলওয়েজ অ্যাসেটের ফেয়ার ভ্যালু দিয়েই আমরা ডিটারমাইন করি না অ্যাসেটের ভ্যালু। সো এখানে borrowing cost will never be a part of your cost of asset. সো ফেয়ার ভ্যালু মডেলে যদি আপনার সাবসিকুয়েন্ট মেজারমেন্ট মডেল হয়, আপনার অ্যাসেটের ভ্যালু যদি আপনি ফেয়ার ভ্যালু মডেলে আপনি ইনিশিয়ালি রেকগনাইজ করেন, সেই ক্ষেত্রে আপনার borrowing cost will not comprise a part of your cost আর কি, কস্ট অফ পিপি। ওকে, এখন এক্সচেঞ্জ অফ পিপি, আমরা যখন আমরা একটা পিপি পাইছি আর একটা পিপি দিচ্ছি, সেই ক্ষেত্রে আমি কোন ভ্যালুতে রেকগনাইজ করব? প্রথমে হচ্ছে বলতেছে মেজার এট ফেয়ার ভ্যালু এট ইনিশিয়াল রেকগনিশন। যদি আপনার ওই অ্যাসেটটা মার্কেটে ফেয়ার ভ্যালু থাকে আর কি, মানে আপনার ফেয়ার ভ্যালু হওয়ার তো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে অ্যাকর্ডিং টু IFRS 13, রাইট? যে আপনার প্রিন্সিপাল মার্কেটে ওই অ্যাসেটটা বা ওই পার্টিকুলার প্রোডাক্টটা সেল করা বা পারচেস করার মতো যে অ্যাক্টিভিটি সেটা থাকতে হবে, সাফিসিয়েন্ট নাম্বার অফ বায়ার সেলার থাকতে হবে, এরকম অনেক কিছু ক্রাইটেরিয়া আছে অ্যাকর্ডিং টু IFRS 13, আপনার ফেয়ার ভ্যালু মেজারমেন্টের যে ক্রাইটেরিয়া গুলা। তো এরকম যদি পসিবল হয় ফেয়ার ভ্যালু বের করা, সেক্ষেত্রে ফেয়ার ভ্যালুটাই হবে ওই এক্সচেঞ্জ পিপির ভ্যালু এট ইনিশিয়াল রিকগনিশন। আর যদি ফেয়ার ভ্যালু না থাকে তাহলে সেক্ষেত্রে হবে মেজার এট দ্য ক্যারিং অ্যামাউন্ট অফ দ্য অ্যাসেট গিভেন আপ। হ্যাঁ, যে অ্যাসেটটা পাচ্ছেন সেটার যে ক্যারিং অ্যামাউন্ট ছিল সেটা হবে ওই অ্যাসেটের ভ্যালু আর কি। আচ্ছা, সাবসিকুয়েন্ট মেজারমেন্ট দেখি, দুইটা মডেল, একটা হচ্ছে কস্ট মডেল, একটা হচ্ছে রিভ্যালুয়েশন মডেল। কস্ট মডেল আমরা সবাই জানি কি, কস্ট মডেলে আপনার ইয়ার এন্ড ভ্যালু কিভাবে হয়, যে ভ্যালু এট ইনিশিয়াল রিকগনিশন মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস ইম্পেয়ারমেন্ট লস, আর যদি কোনো সাবসিকুয়েন্ট মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার থাকে সেইগুলা, রাইট? আর রিভ্যালুয়েশন মডেলটা আমরা দেখবো পরে। তো আমরা দেখি কস্ট মডেল। ভ্যালু এট ইনিশিয়াল মেজারমেন্ট হচ্ছে কি, সরি, কস্ট মডেলের সাবসিকুয়েন্ট মেজারমেন্টের ভ্যালু কি হবে? ভ্যালু এট ইনিশিয়াল মেজারমেন্ট প্লাস সাবসিকুয়েন্ট এক্সপেন্ডিচার মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস ইম্পেয়ারমেন্ট লস। আচ্ছা, এখানে বলতেছে দেখেন, চয়েস অফ মডেল ইজ ডিসক্রিশনাল এন্ড শুড বি অ্যাপ্লাইড কনসিস্টেন্টলি অ্যাক্রস অ্যান এন্টায়ার ক্লাস অফ পিপি। তার মানে কোন মডেল আমরা ফলো করব এটা হচ্ছে অপশনাল, যে কোনো মডেল ইউজ করতে পারবো, বাট
আমরা যেই মডেলটা ইউজ করি না কেন সেই মডেলটাকে একটা এন্টায়ার ক্লাস অফ পিপি তে কনসিস্টেন্টলি অ্যাপ্লাই করতে হবে। ফর এক্সাম্পল, আমরা জানি যে পিপি স্কেডিউলে অনেক ক্লাস অফ পিপি থাকে, রাইট? ধরেন ল্যান্ড এন্ড বিল্ডিংস, কম্পিউটার, অফিস ইকুইপমেন্ট, ফার্নিচার, ফিক্সচার, হ্যাঁ, এই টাইপের অনেক ক্লাস থাকে পিপি। সো আপনি চাইলে ল্যান্ড এন্ড বিল্ডিংস কে ফেয়ার ভ্যালু মডেল অ্যাডাপ্ট করতে পারেন, আবার কম্পিউটার অফিস ইকুইপমেন্টকে আপনি চাইলে কস্ট মডেলে ফলো করতে পারেন। কিন্তু আপনি যেই মডেল ফলো করাবেন ওই ক্লাসের আন্ডারে যতগুলো অ্যাসেট আছে সবগুলাকেই সেই মডেল ফলো করাইতে হবে। আমি আমার এক্সপিরিয়েন্স বাংলাদেশে একটা দেখেছিলাম এমএনসিতে, যে তারা একই ক্লাসের অ্যাসেটকে বিভিন্ন মডেল অ্যাপ্লাই করতো। ধরেন আপনার কম্পিউটারের আন্ডারে আছে 10টা কম্পিউটার, তারা 5টা কম্পিউটারকে দেখাইতো রিভলিউশন মডেলে, 5টা কম্পিউটারকে দেখাইতো কস্ট মডেলে। সো এটা কিন্তু IS16 অ্যালাউ করে না। আপনাকে পুরো ক্লাসের অ্যাসেটটাকে যে কোনো একটা মডেল ইউজ করে সাবসিকুয়েন্ট মেজারমেন্ট করতে হবে। আচ্ছা, সাবসিকুয়েন্ট মেজারমেন্টের টোটাল ভ্যালুতে বলা ছিল সাবসিকুয়েন্ট এক্সপেন্ডিচার। তাহলে সাবসিকুয়েন্ট এক্সপেন্ডিচার বলতে আমরা কি বুঝি? একটা হচ্ছে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্স, যেটা হচ্ছে আপনার রুটিন রিপেয়ার এন্ড মেইনটেনেন্স। যেমন ধরেন আমি এসির কথা বলি, এসির ক্ষেত্রে আপনার সার্ভিসিং করাইতে হয়। সো এটা কিন্তু রুটিন রিপেয়ার মেইনটেনেন্স, মানে খুবই মাইনর এক্সপেন্স, মানে ম্যাটেরিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে। সো এটা অলওয়েজ এরকম রিপেয়ার মেইনটেনেন্স এক্সপেন্স থাকলে সেটা অলওয়েজ টু বি রিকগনাইজড ইন প্রফিট অর লস অ্যাকাউন্ট। আর যদি রিপ্লেসমেন্ট পার্ট থাকে, যে আপনি কোনো একটা পার্ট রিপ্লেস করতেছে যেটা ভ্যালু খুব খুব বেশি আর কি, হ্যাঁ। ধরেন আমি যদি এসির কথা বলি, এসি হয়তো বা অনেক কোম্পানিতে ইমম্যাটেরিয়াল, বাট মানে ধরেন এসি ম্যাটেরিয়াল, এই এক্সাম্পলের জন্য ধরেন আপনার কম্প্রেসার বা কন্ডেন্সার চেঞ্জ করতে হবে, হ্যাঁ। তো এটা চেঞ্জ করতে গেলে এটা তো ম্যাটেরিয়াল একটা কম্পোনেন্ট ওই অ্যাসেটটা বা এসিটা চলার জন্য, রাইট? সো এরকম যদি কোনো রিপ্লেসড আইটেম থাকে, কোনো আইটেম রিপ্লেস করতে হয়, তাইলে ওই আইটেমটার নতুন যে ভ্যালু ওইটাকে ক্যাপিটালাইজ করতে হবে এবং এক্সিস্টিং যে ভ্যালু আগের ওই পার্টটার ছিল সেটাকে ডিরিকগনাইজ করতে হবে। এটা কি আমরা বুঝতে পারছি? জি ওকে, জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, ডেপ্রিসিয়েশনটা দেখাইলাম না, জাস্ট আমরা বলি যে কখন থেকে ডেপ্রিসিয়েশন শুরু হবে, মানে এক্সেপশনাল যে জিনিসগুলা। আচ্ছা, ডেপ্রিসিয়েশন শুরু হবে যখন আপনার অ্যাসেটটা ইজ ইন দ্য লোকেশন এন্ড কন্ডিশন ইনটেন্ডেড, মানে যখন আপনার ডিজায়ার্ড কন্ডিশনে অ্যাসেটটা চলে আসবে এবং ডিজায়ার্ড লোকেশনে চলে আসবে, সেই পয়েন্ট থেকে ডেপ্রিসিয়েশন স্টার্ট হবে আপনার ইরেসপেক্টিভ অফ whether your asset is in use or not আর কি, হ্যাঁ। যে আপনার অ্যাসেটটা যদি ইউজ করা না করার উপর ডিপেন্ড করে না ডেপ্রিসিয়েশন। আপনার যদি ডিজায়ার্ড লোকেশনে ইন্টেন্ডেড ম্যানারে চলে আসে, ইউজেবল কন্ডিশনে চলে আসে, সেই পয়েন্ট থেকেই আপনাকে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। সো যদি আপনার আইডল থাকে কোনো অ্যাসেট, তারপরেও ডেপ্রিসিয়েট করে যাইতে হবে। ওকে, ইম্পেয়ারমেন্টটা দেখি। ইম্পেয়ারমেন্ট হচ্ছে যে একটা অ্যাসেটের রিকভারেবল অ্যামাউন্ট যদি ক্যারিং অ্যামাউন্ট বা রিটার্ন ডাউন ভ্যালুর থেকে কম হয়, দ্যাট মিনস, এটা মুখস্থ করতে হবে না, আমরা যদি লজিক্যালি চিন্তা করি রিকভারেবল অ্যামাউন্ট কি, ধরেন মানে আমরা নিচের পার্টটুকু না দেখে যদি আমি নামটা শুনে বা ওয়ার্ডের মিনিং দেখে বলি, রিকভারেবল অ্যামাউন্ট বলতে কি বুঝাচ্ছি, যে আমি একটা অ্যাসেট ইউজ করে কত টাকা রিকভার করতে পারবো। আর ডাব্লিউডিভি কি, যে আমার বুকস অফ অ্যাকাউন্টসে কয় টাকা আছে। তাইলে আমি যদি একটা অ্যাসেটের বুকস অফ অ্যাকাউন্টসে লিখি 100 টাকা বা ব্যালেন্স শিটে লিখি 100 টাকা, কিন্তু আমি ওই অ্যাসেটটা অ্যাকচুয়ালি ইউজ করে আমি জেনারেট করতে পারবো 80 টাকা, তাইলে কি আমার অ্যাসেটটা ওভারস্টেটেড আছে, রাইট? সো আমাকে 80 টাকায় আনতে হবে। দ্যাটস ওয়াই আমাকে এটাকে ইম্পেয়ার করতে হবে আর কি, এই 20 টাকা ভ্যালু কমাইতে হবে। তো এই রিকভারেবল অ্যামাউন্টের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে হায়ার অফ অ্যাসেটস ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল এক্সক্লুডিং রিস্ট্রাকচারিং অর রিঅর্গানাইজিং এক্সপেন্সেস। মানে আপনার ওই অ্যাসেটটার মেজর কোনো চেঞ্জ আনার যে এক্সপেন্স সেইটা এক্সক্লুড করতে হবে, মানে সেটা কনসিডার করা যাবে না। অ্যাসেটের ফেয়ার ভ্যালু থেকে কস্ট টু সেল বাদ দিতে হবে। কস্ট টু সেল কি, ধরেন আপনি কমিশন দিবেন বা কোনো একটা মার্কেটে যদি আপনি নিতে যান, সেখানে যদি কোনো মার্কেটে চার্জ দেওয়া লাগে, ধরেন আপনার ওই যে অকশন হলে কি হয়, অকশনের সময় অনেক কমিশন দেওয়া লাগে না, এই টাইপের জিনিসপত্র আছে। এই টাইপের যে এক্সপেন্স গুলো আছে কস্ট টু সেল, এগুলা ফেয়ার ভ্যালু থেকে বাদ দিবেন। এইটা অথবা প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লোস এক্সপেক্টেড টু ডিরাইভ ফ্রম দ্যাট অ্যাসেট আর কি, হ্যাঁ। এই দুটার মধ্যে যেটা হায়ার সেইটা হবে রিকভারেবল অ্যামাউন্ট, মানে ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল অথবা
প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লোস এক্সপেক্টেড টু ডিরাইভ, এই দুটোর মধ্যে যেটা হায়ার সেটা হবে রিকভারেবল অ্যামাউন্ট, এবং আপনার অ্যাসেটের রিকভারেবল অ্যামাউন্ট যদি ক্যারিং অ্যামাউন্ট থেকে কম হয় তখন আমাকে ইম্পেয়ার করতে হবে। তাহলে ইম্পেয়ারমেন্টের জার্নাল কি হবে আমরা কি বলতে পারবো? হ্যালো, হুম, জি। ইম্পেয়ারমেন্ট এক্সপেন্স পিএল এ চার্জ হবে, আর অ্যাকুমুলেটেড ইম্পেয়ারমেন্ট বা অনেক সময় দেখা যায় অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের মধ্যেও দেয়, রাইট জাস্ট রাইট। বা আপনি চাইলে পিপিই কেও ক্রেডিট করতে পারেন, সিন্স আপনার নতুন ডাউন ভ্যালু ডেপ্রিসিয়েশন, দিলে হবে। রাইট, নতুন ডেপ্রিসিয়েশন কোন ভ্যালুর উপরে করতে হবে? ইম্পেয়ার্ড ভ্যালুর উপরে না? হ্যাঁ, ইম্পেয়ার্ড ভ্যালুর উপরে, রিটেন ডাউন ভ্যালু মানে সব নেট করার পর। নেট করার পর, এক্স্যাক্টলি। আর রিভ্যালুয়েশন মডেলের ক্ষেত্রে ডিফারেন্ট, আমরা দেখবো আর একবার, যেহেতু রিভ্যালুয়েশন মডেল একটু কমপ্লিকেটেড। ওকে, এবার যদি আমি রিভ্যালুয়েশন মডেলে আসি, আচ্ছা রিভ্যালুয়েশন মডেলের জার্নাল তো আমরা জানি, রাইট? তাহলে আমি আর দেখাবো না মানে রিভ্যালুয়েশন মডেল জার্নালটা, বাট এখানে একটা শর্টকাট ফর্মুলা আছে যেটা ইউজ করে খুব ইজিলি আমরা মনে রাখতে পারবো, মানে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, যেন এক্সামে ভুল না হয়, কারণ রিভ্যালুয়েশন মডেল থেকে আসতে পারে আর কি এক্সামে। সো তারপর আমি দেখাচ্ছি সবার সুবিধার জন্য, যে ধরেন আপনার যদি আপওয়ার্ড রিভ্যালুয়েশন হয়, মানে অ্যাসেটের দাম যদি বাড়ে রিভ্যালুয়েশনের কারণে, হ্যাঁ, তাইলে আমরা একটা ফর্মুলা আছে বইয়ে, ওই ফর্মুলা ইউজ করলে ইজিলি টাইম কম লাগবে, কিন্তু আমরা যদি একটু বুঝে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে করি তাইলে আমাদের এক্সামে ভুল হওয়ার চান্স কম থাকবে। ফর্মুলার কারণে ভুল হওয়ার চান্স অনেক বেড়ে যায় যদি ফর্মুলা ভুলে যান। সো আমি দেখি যে আপওয়ার্ড রিভ্যালুয়েশন হলে আমরা জার্নাল কিভাবে দিব। আচ্ছা, যেই অ্যাসেটটা আমাকে রিভ্যালুয়েশন করতে হবে, বা আমি ধরেন একটা ভ্যালু দেই, একটা অ্যাসেটের ডাব্লিউডিবি আছে 100 টাকা, হ্যাঁ, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এখানে 20 টাকা, আর ফেয়ার ভ্যালু হচ্ছে 150 টাকা। তাইলে প্রথমে আমি ওই অ্যাসেটের অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশনটাকে নীল করে ফেলবো। তাহলে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশনের ব্যালেন্স আমরা জানি অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স, রাইট? তাহলে আমি এটাকে ডেবিট করব নীল করার জন্য। তাহলে আমি অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন 20 টাকা ডেবিট করলাম। আচ্ছা, আমার এই ক্ষেত্রে অ্যাসেটের কস্ট প্রাইস কত ছিল? 120 টাকা। 20 টাকা, রাইট। এখন আমার ফেয়ার ভ্যালু 150 টাকা, তাহলে আমাকে অ্যাসেটের ভ্যালু বাড়াইতে হবে কত? 30 টাকা, 30 টাকা। বিকজ আমার অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন অলরেডি ডেবিট হয়ে গেছে, আমার অ্যাসেটের ভ্যালু 120 টাকায় চলে আসছে। 30 টাকা বাড়াইলে হচ্ছে আমার ফেয়ার ভ্যালুতে চলে আসে, আর রিভ্যালুয়েশন রিজার্ভ বা রিভ্যালুয়েশন গেইন হবে 50 টাকা। এটা কি ক্লিয়ার? এটার একটা শর্টকাট ফর্মুলাও আছে, সেটা হচ্ছে কি রিভ্যালুড অ্যামাউন্ট মাইনাস ক্যারিং অ্যামাউন্ট। হ্যাঁ, এটা হচ্ছে তাহলে কত, যদি আমি ফর্মুলাটা দেই, রিভ্যালুড অ্যামাউন্ট এখানে 150 আর ক্যারিং ভ্যালু হচ্ছে 100 টাকা, 50 টাকা হচ্ছে আপনার রিভ্যালুয়েশন রিজার্ভ। বাট আপনি যদি জার্নাল দিয়ে মনে রাখেন, বা যেহেতু আপনাকে এক্সামে জার্নাল দিতে হবে, আপনি যেই পয়েন্ট এক্সপ্লেন করেন না কেন জার্নাল দিয়ে এক্সপ্লেন করলে মার্কস বেশি পাওয়ার চান্স থাকে। সো জার্নাল দিয়ে আপনাকে এক্সপ্লেন করতে হবে। অলরাইট, এখন একটা এই অ্যাসেটটার যদি গোয়িং ফরওয়ার্ড ইম্পেয়ারমেন্ট হয়, হ্যাঁ, তাইলে ডেবিট কি হবে, মানে জার্নাল কি হবে? কি বলতে পারবো? তো ইম্পেয়ারমেন্ট আপনার ডেবিট হবে। আচ্ছা, পিএল এটাই হচ্ছে ডিফারেন্স কস্ট মডেলের সাথে, যে ধরেন একটু মানে রিডিউস করার পর, ওই ব্যাক করার পর যদি কিছু থাকে আর কি, রিভ্যালুয়েশন রিজার্ভে রাইট থেকে রাইট, যে প্রথমে আমাকে আর্লিয়ার আমার। রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে টানতে হবে ব্যালেন্সটা। জি। সো আমার যদি গোয়িং ফরওয়ার্ড রিভ্যালুয়েশন রিজার্ভের ব্যালেন্স অলরেডি ক্রেডিট ব্যালেন্স আমার আছে, সো যদি আমার গোয়িং ফরওয়ার্ড কোনো ইম্পেয়ারমেন্ট লস হয় বা রিভ্যালুয়েশন লস হয়, সেই ক্ষেত্রে আমাকে প্রথমে রিভ্যালুয়েশন রিজার্ভের ব্যালেন্সটাকে নীল করতে হবে। সো আমি যদি বলি যে আমার এখানে ধরেন ইম্পেয়ারমেন্ট লস হচ্ছে 70 টাকা সাপোজ, তাইলে আমার জার্নাল হবে এখানে রিভ্যালুয়েশন রিজার্ভের ব্যালেন্স ছিল 50 টাকা, তাহলে আমি ম্যাক্সিমাম 50 টাকা ডেবিট করতে পারবো। আর হচ্ছে ইম্পেয়ারমেন্ট লস, এটা হবে 20 টাকা, 20 টাকা। আর ক্রেডিট হবে পিপি 70 টাকা।
ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, মানে এগুলো থেকে কিন্তু এক্সামে আসবে, মানে আসার চান্স আছে, এগুলো একটু কমপ্লিকেটেড টপিক, সো আসতে পারে। এখন এখানে ধরেন আমরা একটা রিভলিউশন দেখছি, সো আমার এক্সপেরিয়েন্সে আমি একটা পেয়েছিলাম কোশ্চেন আমার এক্সাম হলে 7টা না 6টা রিভলিউশন হয়েছিল একই কোশ্চেনের মধ্যে, মানে একটা কোশ্চেনে, সো সবগুলোর ইম্প্যাক্ট দেখাইতে হয়েছে আপনাকে। সো যেটা করতে হবে, আপনি যখন এক্সাম হলে করবেন, আপনাকে রাফ করবেন, করে রিভলিউশন রিজার্ভের ব্যালেন্স গুলো লিখতে থাকবেন প্রতিবার, যে আপনার প্রতিটা অ্যাডজাস্টমেন্ট দেওয়ার পরে কত ব্যালেন্স আসে। এখানে 50 হইলো, তারপর আপনি যে এখন যে ইম্পেয়ারমেন্টের অ্যাডজাস্টমেন্টটা দিলেন এখানে -50 হইলো, ঠিক আছে। এভাবে করে করে আপনি ব্যালেন্সের উপরে বেস করে অ্যান্সার গুলো লিখবেন, তাহলে ভুল হওয়ার চান্স কম থাকবে, বা কোশ্চেনের উপর লিখতে পারেন। ওকে, আচ্ছা, এখানে রিভলিউশন মডেলে আমাদের আরেকটা বেনিফিট আছে, সেটা হচ্ছে আমরা ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স নিতে পারি। মানে ধরেন এই প্রথম ক্ষেত্রে রিভলিউশনের আগে আমার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ছিল 10 টাকা, কিন্তু ডেপ্রিসিয়েশনের পরে আমার ডেপ্রিসিয়েশন হচ্ছে, সরি, মানে রিভলিউশনের পরে আমার ডেপ্রিসিয়েশন হচ্ছে 20 টাকা। তাহলে 10 টাকা কি আমার প্রফিট অর লসে বেশি কমতেছে না? মানে 10 টাকা এক্সেস আমি কমাচ্ছি আর কি অ্যাকচুয়াল ডেপ্রিসিয়েশন থেকে, ডিউ টু রিভলিউশন। সো আপনার IAS 16 আপনাকে অ্যালাউ করে আপনাকে রিভলিউশন অ্যালাউন্স, সরি, ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স নিতে। সো ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স কি? সেটা হচ্ছে আপনার এক্সেস যে ডেপ্রিসিয়েশন, রাইট, রিজার্ভ ট্রান্সফার। আপনার এক্সেস যে ডেপ্রিসিয়েশনটা হচ্ছে সেটাকে আপনি রিভলিউশন রিজার্ভ থেকে রিটেন আর্নিংসে ট্রান্সফার করবেন। এতে কি হবে? এতে হচ্ছে আপনার প্রফিট অর লসের ইম্প্যাক্টটা থাকবে না, কিন্তু রিটেন আর্নিংস এর ইম্প্যাক্ট যেটা, সেটা ওই মানে ফেয়ার ভ্যালুর কোনো ইম্প্যাক্ট দেখাবে না রিটেন আর্নিংসে। আমি যদি একটু সিম্পলিফাই করে বলি, ধরেন এটা হচ্ছে আপনার ফেয়ার ভ্যালুর উপর ডেপ্রিসিয়েশন, এটা হচ্ছে অরিজিনাল ডেপ্রিসিয়েশন আর কি, মানে বিফোর ফেয়ার ভ্যালু আর কি, রিভলিউশন। তো এই ডেপ্রিসিয়েশন 10 টাকা বেশি হওয়ার কারণে আপনার প্রফিট অর লসে 10 টাকা প্রফিট কম হচ্ছে। সিমিলারলি আপনার এই টাকা তো রিটেন আর্নিংসে যাচ্ছে, এই ব্যালেন্সটা, রাইট? সো রিটেন আর্নিংসে 10 টাকা কম দেখাচ্ছে। সো IAS 16 অনুযায়ী আমি আমার যে এক্সেস ডেপ্রিসিয়েশন এই ক্ষেত্রে 10 টাকা, সেটাকে আমি ডেবিট করব রিভলিউশন রিজার্ভ আর ক্রেডিট করব রিটেন আর্নিংস। হ্যাঁ, সো আমি রিভলিউশন রিজার্ভ থেকে রিটেন আর্নিংসে টাকাটাকে ট্রান্সফার করলাম। কিন্তু কি হইলো, আমার যে রিটেন আর্নিংসের যে ব্যালেন্সটা থাকার কথা ছিল, মানে এক্সেস ডেপ্রিসিয়েশন না হওয়ার কারণে যে রিটেন আর্নিংসটা হইতো সেটাই আছে আমার, কারণ রিটেন আর্নিংস বেড়ে গেছে 10 টাকা। ক্লিয়ার? আচ্ছা, ধরেন কোনো একটা অ্যাসেট রিভলিউশন মডেলে আছে, ওই অ্যাসেটটাকে আমরা সেল করে ফেলছি, কিন্তু রিভ্যালুয়েশন রিজার্ভের ব্যালেন্স সেলের পরেও আছে, তাহলে সেই ব্যালেন্সটাকে আমরা কি করব? ওটা ট্রান্সফার হবে আপন ডিসপোজাল। এক্স্যাক্টলি, আপন ডিসপোজাল, ওটাও রিটেন আর্নিংসে ট্রান্সফার করতে হবে, যে ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্সটাকে ট্রান্সফার করতে হবে। অলরাইট, তাহলে আমরা মোটামুটি IAS 16 ডান। এবার আমরা IFRS 5টা দেখি। IFRS 5 খুবই ইজি, 2 লাইনের জিনিস। IFRS 5 হচ্ছে নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল ইনক্লুডিং আর কি ডিসকন্টিনিউড অপারেশন। হ্যাঁ, তো আচ্ছা, একটা কোশ্চেন করার ছিল। জি জি বলেন ভাই। কোশ্চেনটা আমি করতে চাচ্ছি, লাস্ট ক্লাসে একটা টপিক ছিল ইন্সপেকশন পয়েন্ট। ইফ আই রিমেম্বার, ইন্সপেকশন পয়েন্ট রিলেটেড যদি কোনো কস্ট থাকে, আমরা ওপেনিং এ অ্যাসেট থেকে এক্সক্লুড করে আলাদাভাবে ওটা যে কম্পোনেন্ট হিসেবে ক্যাপিটালাইজ করব, রাইট? তো এইখানে একটা অপশন ছিল, সেটা হচ্ছে মেজর এক্সপেন্ডিচার, যেটা তো এক্সপেন্ডিচারটা আমরা ক্যাপিটালাইজ করছি আপনার যে টাইম অনুযায়ী, মানে যে কয়দিন আপনার এটার লাস্টিং করবে আর কি। রাইট, মানে যেই কয় মাস পর পর আমাকে ইন্সপেকশন করতে হবে আর কি, ওই পিরিয়ডের উপরে বেস করে। এইখানে মানে একটা জিনিস আমার জানার, এটা ক্লিয়ার কাট হয় না কিরকম, কারণ আমি প্র্যাকটিক্যাল সিনারি যদি করি, সাপোজ একটা জেনারেটর মেশিন বিভিন্ন ভাবে এই আপনার এক্সপেন্ডিচার হয়, তখন এইখানে এই যে শুরুতে যে পার্টস গুলো থাকে, মনে করেন পার্টস তো মনে করেন গাড়ির পার্টস রিপ্লেস করা লাগে, মনে করেন বোল্ট, থ্রোটেল, হাবি জাবি এগুলা কয়েক বছর পর পর। এখন এটাও কি উচিত না যে ওভারহোলিং করার সময় যেমন এক্সপেন্ডিচার হয়, আমি মনে করেন যে ওইখানে যে কিছু কিছু পার্টস আছে, ওপেনিং এ কিন্তু পার্টসের সাথে থাকে, এটা কি উচিত না শুরুতেই আলাদা করে না ওইটার মতো ইন্সপেকশন পয়েন্টের মতো? আচ্ছা, কারণ সেটারও তো
ভ্যালু আছে, কারণ আমি জানি মনে করেন সাপোজ একটা যদি জেনারেটর আমি ধরি যে 10 ঘন্টা মানে 5000 ঘন্টা পর আমার ওভারহোলিং করতে হবে, এই ওভারহোলিংটা আমার 5000 ঘন্টা পর পর করতে হবে। বাট আমি ইনিশিয়ালি যে পার্টস গুলো ইউজ করতেছি সেটাও কিন্তু আমার 5000 ঘন্টায় যাচ্ছে মেশিনের সাথে আমার বিল্ট ইন যেটা দেয়া আছে। রাইট। তো সেটা আমরা করি না, মানে এটা দুইটাই দুই রকম এক্সাম্পল ইউজ করি, যে জিনিসটা কি সেম টাইপের হয় না? দুইটা দুই রকম না আসলে, মানে এখানে একটা বুঝতে হবে যে আপনার ওই যেই আমি এটা বলছিলাম ইন্সপেকশন কস্ট, ওইটা কিন্তু আপনার লিগ্যাল বা কনস্ট্রাকটিভ অব্লিগেশন থেকে আসতেছে। মানে আপনার ওই পার্টিকুলার অ্যাসেটটা চালাইতে হইলে আপনাকে ওই ইন্সপেকশনের মধ্যে দিয়ে যাওয়াই লাগবে। মানে এটা হচ্ছে আপনার লিগ্যাল রিকোয়ারমেন্ট ছিল বা কনস্ট্রাকটিভ অব্লিগেশন ছিল। হ্যাঁ, কিন্তু ওই যে আপনার এই মানে আমরা যে নাট বল্টু রিপেয়ারের কথা বলতেছি, ওভারহোলিং এর কথা বলতেছি, এটা কি লিগ্যাল আর কনস্ট্রাকটিভ অব্লিগেশন? না, অবশ্যই এটা কনস্ট্রাকটিভ। কারণ কি, সাপোজ আমি একটা বলি, জি জেনভেচার একটা মেশিন, জি জেনভেচার একটা মেশিন, এটা লাইফ টাইম 25 ইয়ার্স, ঠিক আছে? তো 5 বছর পর পর, আমি মাঝখানে আরো আছে, তো আমি একটা বলি 5 বছর পর পর এটার একটা মেজর ওভারহোলিং করা লাগে। যদি না করি মেশিনটা বসে যাবে এনি টাইম। এটা আমাকে কনস্ট্রাকটিভ করতেই হবে, আদারওয়াইজ এটা একবার সিগনিফিকেন্ট একটা ব্লাস্ট হয়ে যাওয়ার চান্স আছে। তো এই ক্রাইটেরিয়াতে যখন পড়ে তখন কিন্তু আইএফআরএস মানে দুই জায়গায় দুই রকম এক্সাম্পল ইউজ করে। না, কনস্ট্রাকটিভ অব্লিগেশন কি আমরা বুঝি? কনস্ট্রাকটিভ অব্লিগেশন কি? আমরা কনস্ট্রাকটিভ অব্লিগেশন হচ্ছে যেটা আমাদের পাস্ট প্র্যাকটিস অথবা পাবলিশড পলিসির মাধ্যমে সোসাইটিতে একটা এক্সপেকটেশন ক্রিয়েট করে, রাইট? ধরেন জি 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 সাপোজ আমি যদি কোনো একটা কোম্পানি, এক্স কোম্পানি একটা প্রোডাক্ট বিক্রি করে, তারা বলতেছে যে 2 বছরের মধ্যে নষ্ট হইলে আমরা রিপ্লেসমেন্ট করে দিব, তাইলে এটা যে তারা পাবলিকলি অ্যানাউন্স করছে, এটা তাদের একটা কনস্ট্রাকটিভ অব্লিগেশন ক্রিয়েট হচ্ছে, লিগ্যাল কোনো বাইন্ডিংস নাই, রাইট? তো এটা হচ্ছে কনস্ট্রাকটিভ অব্লিগেশন। এখন এই ওভারহোলিং এর কারণে ব্লাস্ট হইতে পারে, এরকম ইএসজি কনসিডারেশন তো অনেক আছে। আমরা যে ফ্যাক্টরিতে প্রোডাকশন করি, এই যে ধোয়া টোয়া হয়, এগুলোর কারণে তো এনভায়রনমেন্ট নষ্ট হচ্ছে, তাহলে এটাও তো কনস্ট্রাকটিভ অব্লিগেশনের মধ্যে পড়া উচিত, তাই না? কিন্তু যেহেতু এটা কোনো পাবলিশড পলিসি না আপনার, আপনি কি কমিউনিকেট করছেন গভর্নমেন্টকে যে আমি রেগুলারলি এটা ওভারহোলিং করব, এটা আমার রেসপন্সিবিলিটি? অবশ্যই। এটা মনে করেন যদি হয়, গভর্নমেন্ট যখন মনে করেন সাপোজ পাওয়ার প্ল্যান্ট গুলোতে দেয় বা রিফাইনারি মেশিনারিতে আছে, এই ঘন্টা পর পর ওভারহোলিং করতে হবে, না হলে এটা ফাইন হয়। এটার জন্য আপনার জি ইন দ্যাট কেস, যদি আপনার এই গভর্নমেন্ট রিকোয়ারমেন্ট থাকে বা লিগ্যাল কোনো রিকোয়ারমেন্ট থাকে, ইন দ্যাট কেস আপনি এটাকে অবশ্যই পার্শিয়ালি ওই যে ওই ইন্সপেকশন কস্টের মতো পার্ট করে ক্যাপিটালাইজ করতে পারেন অ্যাকর্ডিং টু I-16। বাট আপনার যদি এটার কারণে কোনো লিগ্যাল আর কনস্ট্রাকটিভ অব্লিগেশন ক্রিয়েট না হয়, ধরেন এই সেম জেনারেটরটাই আপনার হচ্ছে একটা হেড অফিসে ইউজ হইতেছে, হ্যাঁ, তো সেইখানে তো গভর্নমেন্টের রিকোয়ারমেন্ট আছে কি এরকম ইন্সপেকশনের মানে ওভারহোলিং এর? হ্যাঁ, ওভারহোলিং এর নিয়ম আছে, এবং ওভারহোলিং তো আছেই, প্লাস গভর্নমেন্ট টাইম টু টাইম আবার ইন্সপেকশন করে, মানে জিনিসটা প্র্যাকটিক্যালি একটু জটিল হয়ে যায় আর কি। আচ্ছা, আমি আমার এক্সপেরিয়েন্স আসলে মানে বাংলাদেশে আমি দেখি নাই, জার্মানিতেও আমি আছি অনেকদিন হলো, জার্মানিতে আমি এরকম দেখি নাই যে রিকোয়ারমেন্ট, এটা ডিপেন্ড করে ইন্ডাস্ট্রি। যেমন ধরেন আপনার যে ফায়ার এক্সটিংগুইশারের যে রিকোয়ারমেন্ট গুলা ফায়ার সেফটির জন্য, হ্যাঁ, এগুলা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট, পেনাল্টি টেনাল্টি খাবেন, দ্যাটস ফাইন, তখন আপনার লিগ্যাল অব্লিগেশন ক্রিয়েট হয়, কনস্ট্রাকটিভ অব্লিগেশন ক্রিয়েট হয়। কারণ আমি জানি না আপনার কেস, যদি আপনার কেসটা এরকম হয় যে না ঠিক আছে, আমি বুঝতে পারছি, এখানে একটু অন্যভাবে ইটস ওকে। না, আমি জাস্ট আপনার কাছে আইডিয়া নিতে চাইছিলাম, আপনার আইডিয়া আছে কিনা এই ব্যাপারে, এটাই, আর কিছু না। ওকে, ওটাই আর কি। যদি আমি সামারাইজ করি, যে আপনার যদি রিকোয়ারমেন্ট হয়, মানে আপনার যদি লিগ্যাল আর কনস্ট্রাকটিভ অব্লিগেশন ক্রিয়েট হয়, সেক্ষেত্রে আপনি চাইলে অ্যাকর্ডিং টু I-16 আপনি এটাকে ক্যাপিটালাইজ করতে পারেন, আদারওয়াইজ রেগুলার রুটিন মেইনটেনেন্স হিসেবে শো করতে পারেন আর কি। জি জি ওকে, আচ্ছা, IFRS 5 এর মেইন ক্রাইটেরিয়া, নন ক্যান্ডিডেট হেল্প ফর সেলের মেইন ক্রাইটেরিয়া হচ্ছে আপনার it will be highly probable that the asset will be sold within 12 months of classification, right? মানে within 1 year of classification আর কি এখানে লেখা। সো মেইনলি সরি টু ভাই, ছোট একটা কোশ্চেন ছিল। ওই যেটা নিয়ে ভাই বলতেছিলেন যে 50 টাকা বাড়লো যে রিভ্যালুয়েশন থেকে, ওটা যদি ফার্দার রিভ্যালুয়েশন করে যদি আরো 30 টাকা হতো, আরো বাড়তো? হ্যাঁ, বাড়লে সেম জার্নালি হতো। প্রফিট এন্ড লসে যাবে নাকি এটা আমার ওসিআই দিয়ে যাবে? ওসিআই দিয়ে যাবে। আপনার রিভ্যালুয়েশন গেইন অলওয়েজ ওসিআই দিয়ে যাবে, হ্যাঁ। আর ইম্পেয়ারমেন্ট লস সেটা হচ্ছে প্রথমে অ্যাডজাস্ট হবে রিভ্যালুয়েশনের ব্যালেন্সের সাথে, তারপরে পিএনএল এ আসবে।
ব্যালেন্স যদি থাকে। রাইট। থ্যাংক ইউ। বাট রিভালুয়েশন রিজাল্ট অলওয়েজ মানে আপওয়ার্ড রিভালুয়েশন যতগুলো আছে সবগুলাই ওই সাইড থ্রুতে ইকুইটিতে যাবে আর কি। ওকে, ক্লাসিফিকেশন অ্যাজ হেল্ড ফর সেল। সো যেটা বলছিলাম যে it should be highly it will be highly probable that the asset will be sold within 12 months of from the date of classification, মানে যেই ডেটে আপনি পাবলিকলি অ্যানাউন্স করতেছেন বা মিটিং ম্যানেজ করতেছেন যে আপনারা এটাকে হেল্ড ফর সেল হিসেবে ক্লাসিফাই করবেন, সেই ডেট থেকে 12 মাসের মধ্যে এটা সেলেবল হইতে হবে আর কি। তো আমরা কোন ভ্যালুতে এই নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেলকে রিকগনাইজ করবো এট ইনিশিয়াল রিকগনিশন? বিকজ যেই অ্যাসেটটা আমার অলরেডি ইন ইউজ সেই অ্যাসেটটাকেই তো আমি হেল্ড ফর সেল হিসেবে করবো, রাইট? সো তাহলে আমার বুকস অফ অ্যাকাউন্টসে একটা অ্যাসেটের রিটেন ডাউন ভ্যালু আছে বা ক্যারিং অ্যামাউন্ট আছে, তাহলে অ্যাকর্ডিং টু IFRS 5 নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল should be measured at the lower of carrying amount and its fair value less cost to sell. তো ধরেন আপনার ক্যারিং অ্যামাউন্ট আছে 100 টাকা আর ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল আছে 80 টাকা, রাইট? আর ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল পুরোটা লিখলাম না, 80 টাকা। তাহলে আমার বুকস অফ অ্যাকাউন্টসে অ্যাসেটের ভ্যালু কত? 80 টাকা, 100 টাকা না অলরেডি আছে, এটাকে আমি কমাইতে হবে। তাহলে এটা যদি ক্রেডিট হয়, অ্যাসেট ক্রেডিট করলাম আমি 100 টাকা, রাইট? তো ডেবিট হবে নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল, এটা কত হবে? প্রথমে 80 টাকা। 80 টাকা। তাহলে বাকিটা কি হবে? গ্যাপ থাকতেছে না 20 টাকার? চার্জ হবে ইম্পেয়ারমেন্ট আর কি, ইম্পেয়ারমেন্ট হিসেবে চার্জ হবে, ইম্পেয়ারমেন্ট লস। 20 টাকা। অলরাইট, তাহলে যদি উল্টা হইতো, এটা যদি 80 হইতো আর এটা যদি 100 হইতো, তাহলে 80 তো কমটাই যাবে ওখানে, 80 টাকাই যাইতো, রাইট? তাহলে এটা এটা তখন আসতো না। অলরাইট, আচ্ছা, নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল কি ডেপ্রিসিয়েশন হয়? না হবে না, হবে না, রাইট? নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল কোনো ডেপ্রিসিয়েশন হবে না। নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল রিপোর্ট করতে হবে কোথায়? ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, কারেন্ট এটা সেপারেট ভাবে দেখাই নিচে সেপারেট লাইন, নিচে সেপারেট লাইন আইটেম হিসাবে দেখাইতে হবে, জি ঠিক আছে? আমরা কারেন্ট অ্যাসেটের সাবটোটালটা লিখি না, এই সাবটোটালের নিচে আপনাকে আলাদা করে দেখাই দেবে নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল। আচ্ছা, রিস্ট্রাকচারিংটা একটু দেখি, এটা একটু ইম্পর্টেন্ট বা কনফিউশন ক্রিয়েট করে। আচ্ছা, ডিসকন্টিনিউড অপারেশন। ডিসকন্টিনিউড অপারেশন আমরা কি জানি যে কোনো একটা বিজনেস ইউনিট যদি ইন্ডিপেন্ডেন্টলি তার রেভিনিউ জেনারেট করতে পারে এবং তার অ্যাকাউন্টস বা হিসাবগুলা, তার যে ফিগার্স, ওই পার্টিকুলার বিজনেস ইউনিটের যে ফিগার্স বা অ্যামাউন্টস গুলো আছে সেগুলোকে যদি আমরা সেপারেটলি হিসাব করতে পারি, সেটাকে আমরা বলতেছি একটা অপারেশন, রাইট? এবং আমাদের কিছু কিছু সময় আমরা ওই অপারেশনটাকে বন্ধ করে দিই, ডিসকন্টিনিউ করি। সো আমার তখন প্রফিট আর লস দুই ভাগে ভাগ হয়, ইনকাম ফ্রম কন্টিনিউইং অপারেশন আর একটা হচ্ছে কি হয়, ইনকাম ফ্রম ডিসকন্টিনিউড অপারেশন। সো ডিসকন্টিনিউড অপারেশনের ক্ষেত্রে IFRS 5 বলতেছে কি কখন আমরা ডিসকন্টিনিউ করব? আচ্ছা, এখানেও বলতেছে যে কখন হচ্ছে অপারেশন ডিসকন্টিনিউ হবে। অ্যাকর্ডিং টু IFRS 5 has the operation has already been disposed of অথবা is held for sale। তাহলে held for sale হইলে কি করতে হবে? ক্রাইটেরিয়া কি? যে highly probable that it will be sold within 12 months of classification, রাইট? সো মানে সিমিলারলি পিপি এর ক্ষেত্রেও যা, ডিসকন্টিনিউড অপারেশনের ক্ষেত্রেও সেম ক্রাইটেরিয়া, বাট
ডিসকন্টিনিউড অপারেশনের ক্ষেত্রে একটা মেজর ক্রাইটেরিয়া হচ্ছে যে ওই অপারেশনের যত রকম অ্যাসেট আছে সবগুলাকেই মানে ইউজ থেকে বন্ধ করতে হবে। ধরেন আপনার একটা ডিসকন্টিনিউড অপারেশনের একটা অ্যাসেট আপনি অন্য আর একটা অপারেশন ইউজ করতেছেন, তাইলে কিন্তু ওই অ্যাসেটটা বা ওই অপারেশনটা কিন্তু ডিসকন্টিনিউড হচ্ছে না, রাইট? সো until the underlying assets of any discontinued operation are ceased to be used, such operation cannot be disclosed as discontinued operation, nor the underlying asset should be disclosed as assets held for sale. So এখান থেকে টেস্ট হতে পারে যে আপনাকে সিনারিও দিবে, বলবে যে একটা অপারেশন ডিসকন্টিনিউড ঘোষণা করছে ম্যানেজমেন্ট, তো আপনার বাট একটা অ্যাসেট বা পার্টিকুলার 2-3টা অ্যাসেট আর একটা অপারেশন ইউজ করতেছে। সো এই ক্ষেত্রে আইএফআরএস 5 এর ট্রিটমেন্ট কি হবে? তাহলে এই ক্ষেত্রে আইএফআরএস 5 এর কোনো ট্রিটমেন্ট নাই, বিকজ যেহেতু অ্যাসেটটা অলরেডি ইউজ হইতেছে। সো এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ওই অ্যাসেটটাকে ডিসকন্টিনিউড, ওই অপারেশনটাকে ডিসকন্টিনিউড অপারেশন বলতে পারবো না। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আমরা ইয়েতে যাব, ইনভেস্টমেন্ট প্রপার্টিতে যাব, কি না থাকে। অলরাইট, সো যেহেতু মানে এগুলো লিঙ্কড, এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে আইএস 40টা দেখাচ্ছি, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ইনভেস্টমেন্ট প্রপার্টি, এইটার সাথে আইএস 16 এর অনেকগুলা কন্ট্রাডিকশন আছে। লাইক ধরেন আমরা আইএস 16 এ জানি যে রিভ্যালুয়েশন মডেলে রিভ্যালুয়েশন রিজার্ভ অলওয়েজ ওসিআই থ্রুতে ইকুইটিতে যায়, বাট অ্যাকর্ডিং টু আইএস 40 আপনার যদি কোনো রিভ্যালুয়েশন গেইন হয় সেটা কিন্তু প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যাবে, সেটা আমরা দেখবো গোয়িং ফরওয়ার্ড। সো এরকম অনেক কিছু কন্ট্রাডিকশন আছে উইথ আইএস 16। সো আমরা যদি এই দুটো একসাথে পড়ি তাহলে আমাদের কম্পেয়ার করতে বা মনে রাখতে সুবিধা হবে এক্সেপশন গুলা। আচ্ছা, an investment property is land or buildings or both that is held by an entity to earn rental and or for its capital appreciation potential। মানে আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টিতে দুইটা অ্যাসেট, ইদার ল্যান্ড আর বিল্ডিং অথবা বোথ আর কি। হ্যাঁ, এর বাইরে যদি কোনো অ্যাসেট হয় সেটা কিন্তু ইনভেস্টমেন্ট প্রপার্টি হবে না। আপনার ফার্নিচার ফিক্সচার যদি হয় বা অন্য কোনো কিছু যদি হয় সেগুলা ইনভেস্টমেন্ট প্রপার্টিতে আসবে না। সো ইদার হইতে হবে ল্যান্ড অথবা বিল্ডিং অথবা বোথ, এবং ওইগুলার মানে ওই অ্যাসেট গুলার কনস্ট্রাকশনের বা পারচেজের মেইন পারপাসটা হবে হচ্ছে রেন্টাল নেয়া, মানে আপনি লিজ দিবেন, অথবা এটা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, মানে ভ্যালু বাড়বে এই কারণে আপনি ফেলে রাখছেন। বাট আপনি যদি এটাকে নিজের কারণে বা নিজের বিজনেসে ইউজ করেন, ওনার অকুপাইড প্রপার্টি ইজ নট ইনভেস্টমেন্ট প্রপার্টি, রাইট? সো আপনি যদি নিজের কোনো বিজনেসে এটাকে ইউজ করেন তখন সেটাকে আর ইনভেস্টমেন্ট প্রপার্টি বলতে পারবেন না। দ্যাট উইল বি আ পার্ট অফ ইউর প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্ট অ্যাকর্ডিং টু আইএস 16। সো এটা হচ্ছে মেজর ডিফারেন্স, যে ওনার অকুপেন্সি যদি থাকে সেক্ষেত্রে একরকম ট্রিটমেন্ট, আর পারপাসটা যদি হয় রেন্টাল বা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন সেই ক্ষেত্রে হবে ইনভেস্টমেন্ট প্রপার্টি। এখন আপনার কোয়েশ্চেনে যদি এরকম একটা সিনারিও দেয়, অনেক কিছু দিল, সো আপনাকে বললো যে এটা কি ইনভেস্টমেন্ট প্রপার্টি হবে নাকি হবে না, এখন আপনি যদি জাস্ট লিখে আসেন এটা ইনভেস্টমেন্ট প্রপার্টি হবে, তাহলে কিন্তু প্রপার অ্যান্সার হবে না, বিকজ আপনাকে জাস্টিফাই করতে হবে যে কেন হবে, কেন মনে হচ্ছে। সো তখন আপনি এই টার্মগুলো ইউজ করতে পারবেন যে অ্যাকর্ডিং টু আইএস 40 an investment property is a land or building or both that is held by an entity to earn rentals and or capital appreciation potential. So এরকম ক্লু গুলো দিয়ে আপনি লিংক করে অ্যান্সার লিখবেন, খুবই কম টাইম লাগবে এবং আপনি ফুল মার্কস পাবেন। ওকে, one of the distinguishing characteristics of investment property is that it generates cash flows largely independent of the other assets held by an entity। মানে ইনভেস্টমেন্ট প্রপার্টির যে অ্যাসেট গুলো আছে সেগুলো ইন্ডিপেন্ডেন্টলি রেভিনিউ বা ক্যাশ ফ্লো জেনারেট করতে পারে। হ্যাঁ, তো কিছু কিছু সময় দেখা যায় যে ধরেন আপনি যার কাছ থেকে বিল্ডিং লিজ নিছেন সেই আপনাকে ক্যাটারিং সার্ভিস দিচ্ছে সাপোজ। হ্যাঁ, তো এরকম কিছু একটা কন্ডিশন থাকে যে তুমি যদি আমার কাছ থেকে বিল্ডিংটা নিতে চাও তাহলে আমার থেকে এই সার্ভিসগুলো নেওয়া লাগবে। তো এরকম যদি অ্যাসোসিয়েটেড সার্ভিস থাকে সেক্ষেত্রে আমাদেরকে রিকনসিডার করতে হবে, বা এনসিলিয়ারি যদি কিছু সার্ভিস থাকে সেগুলোকে আমাকে রিকনসিডার করতে হবে যে এটা কি ইনভেস্টমেন্ট প্রপার্টি হবে নাকি হবে না, সেটা আমরা দেখবো গোয়িং ফরওয়ার্ড। যেমন ধরেন সার্ভিস চার্জ আমরা দিই, রাইট? এটাও তো একটা অ্যানসিলারি সার্ভিস, তারা লিফটের চার্জ নিচ্ছে, তারা পার্কিং এর জন্য চার্জ নিচ্ছে, তো এগুলো তো একটা সার্ভিস, অ্যানসিলারি সার্ভিস। তো এই সার্ভিস গুলা বা অন্য কোনো যদি সার্ভিস নেন আপনারা ওই পার্টিকুলার
ল্যান্ডলর্ড থেকে, তাহলে সেই ক্ষেত্রে এটা কি ইনভেস্টমেন্ট প্রপার্টি থাকবে নাকি থাকবে না এগুলো দেখবো। সিমিলারলি আমরা আরো দেখবো যে একই অ্যাসেট, ধরেন আপনি আজকে চিন্তা করছেন যে আমি এটাকে রেন্ট দিব বা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের জন্য রাখবো, 10 বছর পরে যে মনে হলো না আমি আসলে এটাকে নিজের অফিসের জন্য ইউজ করব, তাইলে চেঞ্জ ইন ইউজ হচ্ছে। তো চেঞ্জ ইন ইউজের কারণে আপনার স্ট্যান্ডার্ডেও চেঞ্জ আসবে, রাইট? 40 থেকে 16 যাবে। সো এই যে এই ট্রানজিশন পিরিয়ডে আপনার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট গুলা কি হবে? সিমিলারলি একটা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কোনো কোম্পানির জন্য ইনভেন্টরিজও হইতে পারে যদি তারা সেল করে, তাদের বিজনেসই হয় সেল করা ল্যান্ড বিল্ডিং, ইনভেন্টরি হইতে পারে। সো আমরা দেখবো যে ইনভেন্টরি IS2 বা IS16 বা IS40 এগুলোর সাথে যে ট্রানজিশন হয় সেই ক্ষেত্রে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট গুলো কি হতে পারে। আচ্ছা, an investment property held by a lessee as a right of use asset must be accounted for in accordance with IFRS 16, মানে আপনার রেন্টালের জন্য যদি লিজের ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে লিজি যে সে অবশ্যই IFRS 16 অনুযায়ী বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করবে। আচ্ছা, property being self-constructed or under development for future use as investment property qualifies itself as an investment property, মানে কোন একটা প্রপার্টি আপনি নিজে বানাচ্ছেন অথবা অলরেডি আন্ডার ডেভেলপমেন্টে আছে, সো সেইগুলা ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে কোয়ালিফাই করে। Where an entity occupies a part of the property and leases out the balance, each is accounted for separately as appropriate if the two portions can be sold or leased separately. If not, the entire property is an investment property only if the insignificant portion is owner occupied. So ধরেন আপনার একটা বিল্ডিং এর 5 তলা আছে, 5 তলার মধ্যে আপনি 3 তলা রেন্ট দিলেন, 2 তলা হচ্ছে আপনি অকুপাই করলেন। হ্যাঁ, এখন আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টি তো বিল্ডিংটা, ফ্লোর গুলো না, রাইট? সো এখানে বলতেছে যে যদি কোনো ওনার অকুপেন্সি থাকে এবং ওনার অকুপেন্সিটা যদি ইনসিগনিফিকেন্ট হয় সেই ক্ষেত্রে আপনি চাইলে পুরো প্রপার্টিটাকেই ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে রিকগনাইজ করতে পারেন। বাট যদি সিগনিফিকেন্ট হয় সেই ক্ষেত্রে প্রপোর্শনেটলি রিকগনাইজ করতে হবে। সো আমি যে এক্সাম্পলটা দিলাম সেই ক্ষেত্রে 3 তলার যে রেন্ট, ওই 3 তলার যে ভ্যালু অ্যাসেটটার সেটা হবে ইনভেস্টমেন্ট প্রপার্টি, আর বাকি 2 তলার যে ভ্যালু সেটা হবে পিপি। বাট ওই 5 তলা বিল্ডিং এর ধরেন নিচতলায় দারোয়ানের জন্য একটা রুম করছেন আপনি নিজের, আপনার দারোয়ান সে ওই কোনায় থাকে, সো ওইটা কি, ওটা ইনসিগনিফিকেন্ট পোর্শন। সো এটার কারণে আপনার ওই ভ্যালুটাকে প্রপোর্শনেটলি দেখাইতে হবে না, আপনি এন্টায়ার প্রপার্টি ভ্যালুটাকেই ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে দেখাইতে পারেন। ক্লিয়ার? Investment property recognition criteria. Investment property should be recognized as an asset when 2 conditions are met. It is probable that the future economic benefits that are associated with the investment property will flow to the entity. That is, the property is ready for its intended use. So দেখেন, similar to PPE, যে আপনার যখন রেডি ফর ইন্টেন্ডেড ইউজ হবে সেই পয়েন্টে রিকগনাইজ করতে হবে, এবং দ্য কস্ট অফ ইনভেস্টমেন্ট প্রপার্টি ক্যান বি মেজার্ড রিলায়েবলি, মানে আপনি ইনভেস্টমেন্ট প্রপার্টির যে কস্ট সেই কস্ট গুলাকে রিলায়েবলি মেজার করতে পারবেন। সো এই দুইটা কন্ডিশন যেই পয়েন্টে মিট করতে পারবেন বা যেই পয়েন্টে মিট হবে সেই পয়েন্ট থেকে আপনি অ্যাসেটটাকে ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে অ্যাকর্ডিং টু IS40 ট্রিটমেন্ট দিতে পারবেন। আচ্ছা, if an entity supplies ancillary services to the lessee of the property where the services are insignificant to the investment property arrangement as a whole, the property will not be disqualified as an investment property. হ্যাঁ, সো যদি আপনার কোনো ইনসিগনিফিকেন্ট, যেটা আমি অলরেডি বলছি, যে যদি কোনো ইনসিগনিফিকেন্ট মানে কোনো যদি আপনি সার্ভিস দেন যেটা হচ্ছে ইনসিগনিফিকেন্ট, যে আপনার ওই কন্ট্রাক্টটা পাওয়ার জন্য বা ওই রেন্টাল এগ্রিমেন্টে যাওয়ার জন্য ওই পার্টিকুলার সার্ভিসটা কোনো মেজর রোল প্লে করে নাই, যেমন আমি বললাম ক্যাটারিং সার্ভিস, এটা মেজর রোল প্লে নাও করতে পারে আর কি, খুব বেশি ভ্যালু আর কথা না। বাট ধরেন আপনি হচ্ছে আইডিএলসি কে লোন দিচ্ছেন, আইডিএলসি কে লিজ দিচ্ছেন এবং আপনার কন্ডিশন ছিল যে আপনি লিজ দিবেন এবং আপনি তাদের থেকে এত টাকার একটা লোন নিবেন, এই কন্ডিশনে তারা হচ্ছে আপনার থেকে লিজ নিছে। সো এটা কি অনেক মেজর একটা সার্ভিস, এটা ইনসিগনিফিকেন্ট বলা যায় না। So depending on significance of ancillary service, আপনাকে
মানে এটা ইদার ইনভেস্টমেন্ট প্রপার্টি হবে অথবা হবে না। Where the investment property is leased to and occupied by the parent, subsidiary, or other group company, the property will qualify as an investment property in the entity's own accounts, but it will be considered as owner-occupied property from the group perspective and will not qualify as an investment property. মানে আমরা জানি কি গ্রুপ অ্যাকাউন্টে নিজেদের মধ্যে যে ট্রানজাকশন গুলো হয় সবগুলোকে এলিমিনেট করে ফেলা হয় না? সো মানে এই কেসও সেম, আপনার গ্রুপের পয়েন্ট অফ ভিউ থেকে একটা সাবসিডিয়ারির যে ইনভেস্টমেন্ট প্রপার্টি সেটা তো আপনারই প্রপার্টি, আপনি প্যারেন্ট হিসাবে, সাবসিডিয়ারি তো আপনার। সো গ্রুপের পয়েন্ট অফ ভিউ থেকে কনসলিডেশন করার সময় আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টি যদি কোনো লিজ দেওয়া হয় কোনো প্রপার্টিকে অন্য কোনো গ্রুপ কম্পোনেন্টের আন্ডারে, সেটাকে আমরা ইনভেস্টমেন্ট প্রপার্টি বলবো না, বাট ওই পার্টিকুলার এন্টিটির মানে স্ট্যাটুটরি যে রিপোর্টিং আদার দেন কনসলিডেশন, সেই ক্ষেত্রে সেটা ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে আসতে পারে। আচ্ছা আমরা দেখি এটা। Do the buildings referred to in A to D above meet the definition of investment property? So আমাদেরকে বলতে হবে যে এগুলা ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে আসবে কি আসবে না। An entity has a factory that has been shut down due to chemical contamination, worker unrest and strike. The entity plans to sell this factory. এটা কি হবে? না দেখে বলেন आंसर। ইনভেস্টমেন্ট প্রপার্টি। ইনভেস্টমেন্ট প্রপার্টি ক্রাইটেরিয়া কি ছিল আমাদের? ইমিডিয়েট সেল, তারপর উইথিন 12 মান্থস। ওটা তো ছিল নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল। না 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 স্যার, ওটা হেল্ড ফর সেল না, এটা ইনভেস্টমেন্ট প্রপার্টি হবে না, এটা এটা রেন্টাল ভ্যালু হবে, মানে এটা আইএফআরএস 5 এর ট্রিটমেন্ট হবে এটা। জি জি, যেহেতু প্ল্যান টু সেল করতেছেন। জি জি, এটা আইএফআরএস 5 এর ট্রিটমেন্ট হবে, মানে ইনভেস্টমেন্ট প্রপার্টি An হবে। entity has purchased a building that it intends to lease under an operating lease. এটা ইনভেস্টমেন্ট প্রপার্টি। ইনভেস্টমেন্ট প্রপার্টি বিকজ পারপাসটা কি, লজিক কি? পারপাসটা হচ্ছে উইথ ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন অর রেন্টাল ইনকাম। এখানে যেহেতু লিজের কথা বলতেছে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনটা না কনসিডার করে আমাদেরকে বলতে হবে রেন্টাল, রাইট? রেন্টাল। সো দেখেন এখানে যে অ্যানসারটা দিছে এক লাইনে কিন্তু দিছে যে as the entity intends to earn rentals from it under an operating lease. সো এরকম যদি আপনি এই টার্মিনোলজিগুলো ইউজ করেন, আপনি খুবই ছোট করে অ্যানসার দিলেও আপনার অ্যানসার পারফেক্ট হবে এবং টাইম বাঁচবে। এখান থেকে আপনাকে টাইমগুলো সেভ করতে হবে। আপনার আইএফআরএস অডিট এই জায়গা থেকে টাইম সেভ করে আপনাকে ইনভেস্ট করতে হবে কনসলিডেশনে, যেহেতু কনসলিডেশন অনেক বেশি টাইম লাগে। সো আমরা এই স্ট্র্যাটেজিগুলো অলওয়েজ ফলো করার ট্রাই করবো। অলরাইট, an entity has acquired a large scale office building with the intention of enjoying its capital appreciation. Rather than holding it empty, the entity has decided to try to recover its running costs by renting the space out for periods which run from 1 week to 1 year. To make the building attractive to potential customers, the entity has fitted the space out as small office units, complete with full-scale telecommunication facilities, and offers reception, cleaning, a loudspeaker system, and secretarial services. The expenditures incurred in fitting out the offices has been substantial proportion of the value of the building. তাহলে এখানে দেখেন বলতেছে পারপাস ছিল হচ্ছে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। তাহলে এটা কি ইনভেস্টমেন্ট প্রপার্টি হবে নাকি হবে না? ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন যদি মেইন পারপাস হবে, বাট এখানে কিছু আরো ফ্যাক্ট জড়িত আছে, সেটা হচ্ছে যে আপনার কিছু অ্যানসিলারি সার্ভিস আছে, ওটা কনসিডার করা দরকার যে ইফ ইটস সাবস্টেনশিয়াল ম্যাটেরিয়াল অর নট। এক্স্যাক্টলি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ম্যাটেরিয়াল সিগনিফিকেন্ট এই সাবস্টেন্স মানে এই অ্যানসিলারি সার্ভিসগুলো। সো যদিও হেল্ড ফর সেলের ডেফিনেশন মিট করে, বাট রিকগনিশন ক্রাইটেরিয়া এটা মিট করতেছে না, রাইট? রিকগনিশন ক্রাইটেরিয়াতে ছিল না। রিকগনিশন ক্রাইটেরিয়া বলা ছিল যে অ্যানসিলারি সার্ভিস যদি ম্যাটেরিয়াল হয় তাহলে এটা হবে না, IS 40 তে আসবে না। Clear? An entity acquired a site on 30th April 2014 with the intention of building office blocks to let.
After receiving planning permission, construction started on 1st September 2014 and was completed at a cost of CU 10 million on 30th March 2015, at which point the building was ready for occupation. তাইলে কোন ডেটে এটা ইনভেস্টমেন্ট প্রপার্টি হবে? এই বিল্ডিংটা কোন ডেটে আমরা ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে রিকগনাইজ করব? মুস্তাফা কামাল স্যার, জুলাই 2005 সালে নাকি? জুলাই তো না, এখানে এপ্রিল আর মার্চের কথা বলা আছে। এপ্রিল, মার্চ আর সেপ্টেম্বর, তিনটা ডেট। কনস্ট্রাকশন স্টার্ট হয়েছে 1 সেপ্টেম্বর 2014 তে, সাইট অ্যাকোয়ার হয়েছে 30 এপ্রিল 2014 তে, আর হচ্ছে রেডি ফর অকুপেশন হয়েছে 30 মার্চ 2015 তে। হ্যাঁ, ওই 2015টা মেবি এটা 30 মার্চ কেন? বিকজ কারণ ওটা রেডি ফর ইন্টারনেট ইউজ। জি জি জি, রাইট। আমরা সবাই বুঝতে পারছি? এটা না বুঝলে কোশ্চেন করতে পারেন, আমি আবার রিপিট করতে পারি, নো প্রবলেম। Okay. An investment property should initially be measured at its cost, including directly attributable transaction cost. So similar to IAS 16. IAS 16 এ যেগুলো ছিল directly attributable cost, সেই cost plus আপনার অরিজিনাল যে cost, এই দুটা মিলে হবে আপনার value of investment property at initial recognition. সো এখানেও সেম ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট IAS 16 এ আমরা যেগুলো পড়ে আসছি, এখানেও যা আছে সেগুলো IAS 16 এরই পার্ট। আচ্ছা, সাবসিকুয়েন্ট মেজারমেন্ট দেখি। ইনভেস্টমেন্ট প্রপার্টি ক্যান সাবসিকুয়েন্টলি বি মেজার্ড অ্যাট ইদার কস্ট মডেল অর ফেয়ার ভ্যালু মডেল। সো কস্ট মডেল আমরা জানি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ইম্পেয়ারমেন্ট লস বাদ যাবে, আর ফেয়ার ভ্যালু মডেলে তো ডেপ্রিসিয়েশন, রিভ্যালুয়েশন যা হয় তাই। আচ্ছা, সো কস্ট মডেল আর দেখাইলাম না, কস্ট মডেল যেহেতু খুব ইজি, এটা দেখানোর কিছু নাই। আপনার এক্সেপশন যেগুলোতে আছে সেটা হচ্ছে রিভ্যালুয়েশন মডেলে। When an entity chooses the fair value model, all of the entity's investment property should be measured at fair value. So এখানে একটা IAS 16 এর সাথে ডিফারেন্স। IAS 16 এ বলা কি ছিল যে একটা পার্টিকুলার ক্লাস অফ প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টকে আপনার যে কোনো একটা মডেল ইউজ করতে পারবেন। বাট এখানে বলা হচ্ছে আপনার যত রকম ইনভেস্টমেন্ট প্রপার্টি আছে, হয় মানে আপনার যত রকম, হয় বিল্ডিং হবে না ল্যান্ড হবে, রাইট? সো এই দুইটার ক্ষেত্রেই আপনি যদি আপনি যে মডেল ফলো করেন, প্রত্যেকটা অ্যাসেটের জন্য, ইনভেস্টমেন্ট প্রপার্টির প্রত্যেকটা অ্যাসেটের জন্য সেম মডেল ফলো করতে হবে। এখানে ক্লাসের কোনো কনসিডারেশন নাই। ওয়ারাস IAS 16 এ ক্লাস ওয়াইজ আমাকে সাবসিকুয়েন্ট মেজারমেন্ট মডেল চুজ করার অপশন ছিল। Where the fair value of investment property cannot be measured reliably, the cost model should be adapted. So এটা খুবই কমন জিনিস। Whatever subsequent measurement policy the entity chooses regarding an investment property, it should be applied to all of the entities investment property. So repetitive আর কি, মানে এটা এক্সপ্লেন করে ফেলছি যে আপনার সবগুলা ইনভেস্টমেন্ট প্রপার্টিতে সেম সাবসিকুয়েন্ট মেজারমেন্ট মডেল ফলো করতে হবে, ইদার কস্ট মডেল আর ফেয়ার ভ্যালু মডেল। আচ্ছা, any gain or loss arising from the change in fair value of an investment property should be recognized in net profit or loss for the period in which it arises. তার মানে কি বুঝলাম? যে ফেয়ার ভ্যালু মডেলে কোনো রিভ্যালুয়েশন গেইন লস হইলে সাবসিকুয়েন্ট মেজারমেন্টে অ্যাকর্ডিং টু IAS 40 সেগুলোকে রিকগনাইজ করতে হবে প্রফিট অর লসে, নট ইন দ্য রিটেইন আর্নিংস থ্রু OCI। OCI তে যাবে না, সরাসরি P&L এ যাবে। Right. When an investment property is derecognized, a gain or loss on disposal should be recognized in the profit or loss. So এখানেও সেম, আপনার ডিসপোজালের সময় যদি কোনো গেইন অর লস হয় সেটাও প্রফিট অর লসেই আসবে, যেহেতু আমাদের রিভ্যালুয়েশন রিজার্ভ নাই। সো আপনার আলটিমেটলি এই ডিরিকগনিশনের কথাটা ইনভ্যালিড, মানে ইলজিক্যাল আর কি, যে আপনার OCI তে যাওয়ার তো কোনো মানেই নাই, কারণ আপনাদের রিভ্যালুয়েশন রিজার্ভই নাই, আপনি OCI তে কেমনে নেবেন? সো আমি যদি সাম আপ করি মনে রাখার জন্য, যে ইনভেস্টমেন্ট প্রপার্টিতে যা কিছু আছে ট্রিটমেন্ট সবকিছু অলওয়েজ P&L এ আসবে, কখনো OCI তে আসবে না। A change in the use of an investment property may lead to a change in the classification. So যেটা আমি বলতেছিলাম যে আপনার পারপাস ছিল আপনি এটাকে ইউজ করবেন সেলফ অকুপেন্সি, আপনি
কিছু সময় পরে চিন্তা করলেন না এটাকে আমি ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের জন্য ছেড়ে দিব, তাহলে আপনি কি তখন আবার 16 থেকে 40 তে আসলো। সো এরকম চেঞ্জ ইন ইউজ। সো এটার কারণে কি হয় দেখি। কমেন্সমেন্ট অফ ওনার অকুপেশন, ওনার অকুপাইড প্রপার্টি মানে আপনার ইসে ছিল IS 40 তে ছিল, এখান থেকে কমেন্সমেন্ট অফ ওনার অকুপেশন হয়েছে। তাহলে ওনার অকুপাইড প্রপার্টি will be accounted for in accordance with IS 16 if the fair value model was used for investment property. Such fair value should be considered as deemed cost of PP. তাহলে আমি যদি IS 40 থেকে 16 এ যাই, যদি আমার কস্ট মডেল থাকে তাহলে IS 40 তে আমার যে WDV ছিল ওইটাই হবে কস্ট মডেলের ইনিশিয়াল রিকগনিশন ভ্যালু, রাইট? সিমিলারলি যদি আপনার ফেয়ার ভ্যালু মডেল থাকে তাহলে মানে এই ট্রানজিশনের সময় ওই অ্যাসেটের যে ফেয়ার ভ্যালুটা থাকবে সেটাই হবে IS 16 এর কস্ট ভ্যালু। ক্লিয়ার? সো এখানে কনফিউজ হয়ে যান না যে ধরেন আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টিতে সাবসিকুয়েন্ট মডেল ছিল ফেয়ার ভ্যালু মডেল, কিন্তু ওই কোম্পানিটা IS 16 করে কস্ট মডেল অনুযায়ী, তখন কিন্তু এই ট্রিটমেন্টের কোনো ডিফারেন্স নাই, ট্রিটমেন্ট কিন্তু সেমই। আমরা এখানে ডিটারমাইন করতেছি IS 16 এর বেস ভ্যালুটা, IS 16 এর কস্ট মডেল হোক আর ফেয়ার ভ্যালু ডাজন্ট ম্যাটার। মানে এটা হচ্ছে আমি IS 40 পড়ছি, বাট আমাকে কাজ করতে হবে IS 16 অনুসারে, আমাকে যে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট যেটা আছে মানে রাইট, মানে IS 16 আমি ট্রান্সফার করতেছি এই পয়েন্টে। জি জি আমি তো এতদিন 40 করে আসছি, তো আমার ইউজের কারণে স্ট্যান্ডার্ডে চেঞ্জ আসছে, মানে আমি 16 থেকে 40 থেকে 16 এ যাচ্ছি। তাহলে এখন 16 এ গেলে আমি কোন ভ্যালুটাকে আমি ওই অ্যাসেটের বুক ভ্যালু লিখবো, বুক ভ্যালু লিখবো। সো এটাই হচ্ছে এখানে গাইড করতেছে। এটা কি ক্লিয়ার? তাহলে আমি নেক্সট পয়েন্টে যাব। ওকে, কমেন্সমেন্ট অফ ডেভেলপমেন্ট উইথ আ ভিউ টু সেল। মানে আপনি হচ্ছে একটা অ্যাসেট ডেভেলপ করছিলেন, IS 40 তেই ছিল, বাট আপনি ডেভেলপ করছেন, এখন হচ্ছে আপনি সেল করবেন। তাহলে দ্য ইনভেস্টমেন্ট প্রপার্টি শুড বি রিক্লাসিফাইড অ্যাজ ইনভেন্টরি ইন অ্যাকর্ডেন্স উইথ IS 2। তার মানে আপনি এখন ইনভেন্টরিতে নিয়ে যাবেন, যেহেতু আপনার পারপাস সেল করা, এটা আপনি এটা বিজনেস নিয়ে নিয়েছেন যে আপনি এই প্রপার্টিটাকে সেল করবেন। আচ্ছা, if the fair value model was used for investment property, such fair value should be considered as deemed cost of inventory. So similar to the prior case আর কি। হ্যাঁ, 16 এর ক্ষেত্রে যেরকম ছিল সেটাই, আপনার যদি কস্ট মডেল থাকে ইনভেস্টমেন্ট প্রপার্টির, ওই কস্ট প্রাইসটাই হবে IS 2 এর ভ্যালু। আবার যদি ফেয়ার ভ্যালু মডেল থাকে সেই ক্ষেত্রে ফেয়ার ভ্যালুটাই হবে IS 2 এর ইনভেন্টরির কস্ট প্রাইস। এখন এখানে একটা কমপ্লিকেশন আছে IS 2 এর ক্ষেত্রে, আমরা জানি না যে IS 2 তে NRV টেস্টিং করতে হয়। সো রাইট, সো আমরা যখন এই যে ট্রানজিশনের থেকে যাব তখন আমার NRV টেস্টিং করতে হবে, রাইট? সো এই মানে প্রথমে হচ্ছে আমরা 40 থেকে 2 তে যাব, 2 তে যাওয়ার পরে NRV টেস্টিং এর কারণে যদি কোনো ইম্পেয়ারমেন্ট গেইন লস হয় সেটা কিন্তু অ্যাকর্ডিং টু IS 2 আসবে, IS 40 অনুযায়ী আসবে না। এটা কি বুঝতে পারছি? জি 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 বোঝা গেছে, বুঝতে পারছি। মানে ট্রানজিশন পিরিয়ডের কথা বলছেন, যখন আমরা IS 40 থেকে IS 2 তে যখন যাব, রাইট, জি ইয়ার এন্ডে তো আমাকে ইনভেন্টরি ভ্যালুয়েশন করতে হবে না, করতে হবে। জি, সো তখন আমার NRV তখন টেস্টিং এর কারণে NRV রাইট যে যে ডিফারেন্সটা বা যে 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 ইম্পেয়ারমেন্টটা আসবে সেটা ট্রিটমেন্ট হবে অ্যাকর্ডিং টু IS 2, নট অ্যাকর্ডিং টু IS 40। এবং ওটার যদি ইনভেন্টরি ওই ইম্পেয়ারমেন্টের কারণে যদি কোনো গেইন লস হয়, না সরি মানে লস তো হবে অবশ্যই, গেইন তো না, তো সেটার কিন্তু আবার COGS ইমপ্যাক্ট আছে, রাইট? ইনভেন্টরি ইমপ্যাক্ট কয় জায়গায়? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইনভেন্টরি ইমপ্যাক্ট কয় জায়গায় আসে? দুই জায়গায় আসবে। একবার হচ্ছে আপনার ট্রান্সফারের সময় যদি কোনো কিছু হয়, ব্যালেন্স শিটে আর P&L আসে না? হ্যাঁ বিএনপিএল, হ্যাঁ দুই জায়গায়। রাইট, ব্যালেন্স। সো আমাদেরকে কিন্তু অলওয়েজ এটা মাথায় রাখতে হবে, ইনভেন্টরি রিলেটেড মানে কোশ্চেন যদি আসে অলওয়েজ মাথায় রাখবেন P&L ইমপ্যাক্ট যেন মিস না যায়। আমরা সবাই চেষ্টা করি ব্যালেন্স শিট ইমপ্যাক্ট দেওয়ার জন্য। আমরা ধরেন ইম্পেয়ারমেন্ট হয়েছে, ডেবিট লিখি ইম্পেয়ারমেন্ট লস অন ইনভেন্টরি, আর ক্রেডিট লিখি ইনভেন্টরি, কিন্তু এটার এই ইনভেন্টরিটা ক্লোজিং ইনভেন্টরিটা কমার কারণে কস্ট অফ গুডস সোল্ড কি ইমপ্যাক্ট সেটা কিন্তু আমরা কেউ দেখাই না। সো এখানে কিন্তু আমরা তখন পার্শিয়াল মার্কস পাই। সো অলওয়েজ এই ইনভেন্টরি রিলেটেড যত টপিক আছে সেগুলো যখন কোশ্চেনে আসবে কোশ্চেনের ডেপথের উপর কনসিডার করে, মার্ক অ্যালোকেশনের উপর কনসিডার করে আপনারা এই PL এর ইমপ্যাক্টটা দেখাবেন। আচ্ছা, ডেভেলপমেন্ট উইথ আ ভিউ
টু কন্টিনিউ লেটিং, মানে আপনি ভাড়া দেওয়ার জন্য মানে ভাড়া দেওয়া কন্টিনিউ করবেন। সো কন্টিনিউ টু হোল্ড অ্যাজ এন ইনভেস্টমেন্ট প্রপার্টি, সো নো এক্সেপশন। আচ্ছা, এন্ড অফ ওনার অকুপেশন উইথ আ ভিউ টু লেট টু থার্ড পার্টি, মানে আপনি এতদিন IS 16 ছিলেন, এখান থেকে যাচ্ছেন IS 40 তে, রাইট? মানে লেট টু থার্ড পার্টি মানে কি, আপনার পারপাস হচ্ছে রেন্টাল ইনকাম নেওয়া। অলরাইট, তাহলে এই ক্ষেত্রে কি হবে, যে ট্রান্সফার দ্য প্রপার্টি ফ্রম IS 16 টু IS 40 if the fair value model is to be used, revalue the property at the date of change and recognize the difference as revaluation gain or loss under IS 16. So এটা একটা এক্সেপশন, রাইট? সো এখানে কি বলতেছে যে আপনার IS 16 থেকে আমরা IS 40 তে যাচ্ছি, মানে এতদিন আমি ইউজ করতাম আমার নিজের জন্য, কিন্তু আমি এখন রেন্ট দিব। তাইলে এই ক্ষেত্রে আপনার প্রথমে মানে আপনার যদি ফেয়ার ভ্যালু মডেল হয়, IS 16 এর ক্ষেত্রে যদি আপনি ফেয়ার ভ্যালু মডেল ইউজ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে সরি IS 40 তে যদি আপনি ফেয়ার ভ্যালু মডেল ইউজ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে ওই অ্যাসেটটাকে রিভ্যালুয়েশন করতে হবে প্রথমে। না রিভ্যালুয়েশন না করে সরি, যে মনে রিভ্যালুয়েশন, হয় একটু হচ্ছে 16 to 40 তো, হ্যাঁ 16 to 40, 16 to 40, তাহলে 16 থেকে আমি রিভ্যালুয়েশন করব, তারপর ওই ভ্যালুটাকে 40 তে নেব এবং রিভ্যালুয়েশন রাইট রিজার্ভে ব্যালেন্সটা থাকবে। রাইট, ক্লিয়ার? জি ওকে, কমেন্সমেন্ট অফ লিজ টু অ্যানাদার পার্টি। তাহলে আপনি পিপিই তে ছিলেন, পিপিই থেকে এখন লিজ দিচ্ছেন, তাহলে কি আপনার পিপিই থেকে IS 40 তে আসবে। সো আগের যে ট্রিটমেন্টটা ছিল এটাই হবে, IS 16 এ যা ছিল এটা এটা মানে IS 16 to 40 তে যা ছিল তাই হবে। প্রপার্টি হেল্ড অ্যাজ ইনভেন্টরি নাও টু লেট টু থার্ড পার্টিস, মানে আপনার ইনভেন্টরিতে ছিল কিন্তু আপনি এখন এটাকে রেন্ট দিবেন। Transfer the property from inventory to investment property under IS 40 if the fair value is to be used, revalue at the date of change and recognize difference in profit or loss. So দেখেন আমরা অন্য মডেল থেকে যখন IS 40 তে আসি, 16 বা 2 থেকে যখন আসি, তখন আমরা বলতেছি 40 তে যদি ফেয়ার ভ্যালু মডেল ইউজ করতে হয়, সেই ক্ষেত্রে অলওয়েজ রিভ্যালুয়েশন করতে হবে। আপনি IS 16 থেকে আসেন বা IS 2 থেকে আসেন, ডাজন্ট ম্যাটার, আপনাকে রিভ্যালুয়েশন করতে হবে। কিন্তু যদি আপনি IS 16 থেকে আসেন, সেটা যাবে রিভ্যালুয়েশন রিজার্ভে, ওখানে যে রিভ্যালুয়েশন গেইনটা আসবে সেটা যাবে রিভ্যালুয়েশন রিজার্ভে। বাট আপনি যদি IS 2 থেকে আসেন, সেই ক্ষেত্রে যে রিভ্যালুয়েশন গেইনটা আসবে বা লসটা আসবে, সেটা আসবে প্রফিট অর লস অ্যাকাউন্টে। এটা কি ক্লিয়ার? জি তাহলে আমরা একটা কোশ্চেন দেখি। An entity with a 31st December year end purchased an office building with a useful life of 50 years for CU 5.5 million. On 1st January 2011, the amount attributable to the land was negligible. The entity used the building as its head office for 5 years until 31st December 2015. So 31 ডিসেম্বর 2015 পর্যন্ত কোন মডেলে ছিল বা কিসে ছিল? লিজে ছিল, আসলে 40 তে ছিল না না, নিজের জন্য ছিল। entity use its building, use the building as its head office, তাহলে কি এটা পিপি না? পিপি তে ছিল, পিপি তে ছিল, আসলে IS 16 এ ছিল। ওকে, হ্যাঁ 16 এর আন্ডারে ছিল। right. When the entity moved its head office to larger premises, the building was reclassified as an investment property and leased out under a 5-year lease. So 2015 পরে তারা 5 বছরের জন্য লিজ দিয়ে দিছে অ্যাসেটটাকে। তাহলে এই পয়েন্টে অ্যাসেটটা কি 40 তে চলে গেছে, ইনভেস্টমেন্ট প্রপার্টি। Right. Owing to a change in circumstances, the entity took possession of the building 5 years later on 31st December 2020 to use it as its head office once more. তাহলে আবার 16 থেকে এখন 40 থেকে এখন কিসে আসছে? 16 ইয়ার্স। রাইট, তাহলে the fair value of the head office দেয়া আছে। তাহলে প্রথমে বলতেছে যে the entity uses the cost model for investment properties. So যদি cost model হয় তাহলে কি হবে এটা দেখি, তারপরে fair value model দেখবো। আচ্ছা, তাইলে 31 ডিসেম্বর 2015 তে একটা ট্রানজিশন হয়েছে না?
16 থেকে 40 তে গেছে, রাইট? প্রথমে তো আমরা পিপি হিসেবে ইউজ করতাম, তাহলে 31 ডিসেম্বর 2015-তে আমরা চেঞ্জ করে লিজ দিছি, তাহলে এই পয়েন্টে আমাদের এটা IAS 40 তে চলে আসছে, তাহলে আমাকে এখন 16 থেকে 40 তে আনতে হবে। তাহলে 16 এ আমার বুক ভ্যালু কত এখন 31 ডিসেম্বর 2015-তে? বুক ভ্যালু হচ্ছে 50 ইয়ার্স বলছে অ্যাসেটের ভ্যালু, ইউজফুল লাইফ, তাইলে 4.95 রাইট, book value। 4.95 মিলিয়ন হচ্ছে আপনার অ্যাসেটের এখন রিটার্ন ডাউন ভ্যালু। তাহলে জি। এই ভ্যালুটাই হবে, যদি কস্ট মডেল ফলো করে, এই ভ্যালুটাই হবে ইনভেস্টমেন্ট প্রপার্টির ইনিশিয়াল রিকগনিশনের ভ্যালু। সিমিলারলি তাইলে আমার বাকি থাকে কয় বছর ইউজফুল লাইফ? আর 45 years। 45 ইয়ার্স। 45 তাহলে years, আমার যে right. 4.9 মিলিয়নকে আমাকে কিন্তু এই 45 ইয়ার্সে এখন অ্যালোকেট করতে হবে। তাইলে 5 বছর পরে আমরা যদি এই 4.95 কে ডেপ্রিসিয়েট করি, তাহলে আমার WDV আছে 4.4 মিলিয়ন। 4.35 আর কি, হয়তো হয়তো হ্যাঁ, হয়তো 3/4 মিলিয়ন, যাই হোক। তো 4.4 মিলিয়ন আসলে তাহলে অ্যাকর্ডিং টু কস্ট মডেল এই ভ্যালুটাই হবে আমার জানুয়ারি 2021-এর IAS 16 এর ভ্যালু, রাইট? জি জি। সো কস্ট মডেল খুব ইজি, বাট কমপ্লিকেশন হচ্ছে ফেয়ার ভ্যালু মডেলে। ফেয়ার ভ্যালু মডেল দেখি, তাহলে আপনার 31 ডিসেম্বর 2015-তে আমরা এর আগের ম্যাথে দেখছি যে অ্যাসেটের ক্যারিং ভ্যালু ছিল 4.95 মিলিয়ন, হ্যাঁ, আর অ্যাসেটের ফেয়ার ভ্যালু বলা আছে 6 মিলিয়ন। তাহলে আমার জি। ইনভেস্টমেন্ট প্রপার্টির ভ্যালু কত হবে? 6 মিলিয়ন। 6 মিলিয়ন। আর জি 6 million। গ্যাপ থাকতেছে না, একটা রিভ্যালুয়েশন গেইন হয়েছে না? জি গেইন হয়েছে। এটা কোথায় যাবে? গেইনটা একদিকে আমার রিভ্যালুয়েশন রিজার্ভে যাবে, রাইট, আর একটা হচ্ছে আদার কম্প্রিহেনসিভ ইনকামে যাবে। রাইট, মানে ওসিআই থ্রুতে রিটার্নিংসে জি, যাবে জি। আর কি। জি অলরাইট, বাট এটা যদি ইনভেন্টরির ক্ষেত্রে হতো তাহলে কোথায় যাইতো? তাহলে আমার পিএনএল এ চলে যেত সরাসরি। COGS রাইট, পিএনএল সাথে যাইতো আর কি। আচ্ছা, না সিওজিএস এ কিন্তু আপনার ইমপেয়ারমেন্টের ইফেক্ট যাবে না, সিওজিএস এ যাবে কিন্তু আপনার ইনভেন্টরির অ্যাডজাস্টমেন্টটা সিওজিএস এ যাবে, কিন্তু ইমপেয়ারমেন্ট লস এটা এটা কোথায় যায়? এটা তো পিএনএল এ যায়, এটা তো সিওজিএস এর পার্ট। রাইট, এখানে দুটা পার্ট, একটা হচ্ছে ইমপেয়ারমেন্ট আর একটা হচ্ছে ইনভেন্টরি ভ্যালু কমার কারণে এনআরভি টেস্টিং এর ইমপ্যাক্ট, যেটা কিন্তু পার্ট আলাদা। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে এই 6 মিলিয়নকে যদি আমি ডেপ্রিসিয়েট করি, হ্যাঁ দেখি কি বলছে, দ্য প্রপার্টি উইল দেয়ারফর বি রিকগনাইজড এজ ক্যারিং অ্যামাউন্ট এত, ডিফারেন্স অফ এত উইল বি রিকগনাইজড ইন ওসিআই। আচ্ছা, ডিউরিং দ্য পিরিয়ড বিটুইন এত এন্ড এত দ্য বিল্ডিং ইজ মেজার্ড উইথ ভ্যালু এন্ড গেইন অর লস এট দ্য এন্ড অফ 2020 দ্য কিউমুলেটিভ গেইন ইজ 1.5 মিলিয়ন। সো এখানে কোনো, দেখেন রিভ্যালুয়েশন মডেলে এখানে কোনো ডেপ্রিসিয়েশন ধরে নাই ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে, হ্যাঁ। সো আমি স্ট্যান্ডার্ডের মধ্যেও রিভ্যালুয়েশন মানে ইনভেস্টমেন্ট প্রপার্টি রিভ্যালুয়েশন মডেলে আমি কোনো ডেপ্রিসিয়েশনের কোনো ক্লজ দেখি নাই। সো আমরা এটা অ্যাজিউম করতে পারি, রাইট, আমরা এটা অ্যাজিউম করতে পারি, আমি অনেক অ্যানালাইসিস করছি এটা নিয়ে যে কস্ট মডেলে ডেপ্রিসিয়েশন হইলে রিভ্যালুয়েশন মডেলে কেন হবে না, বাট এরকম কোনো ক্লজ আমি দেখি নাই IAS 40 তে। সিমিলারলি আমি অনেক ম্যাথ অ্যানালাইসিস করছি যেখানে ফেয়ার ভ্যালু মডেল থাকলে ইনভেস্টমেন্ট প্রপার্টির কোনো ডেপ্রিসিয়েশন চার্জ করে নাই। সো আপনি যেহেতু এখানে কোনো ক্লিয়ার গাইডেন্স নাই, সো আপনি চাইলে একটা নোট দিয়ে আসতে পারেন যে আপনি এটা কনসিডার করছেন যে ফেয়ার ভ্যালু মডেলে কোনো ডেপ্রিসিয়েশন হয় নাই। সো সিমিলারলি এখানে যদি ডেপ্রিসিয়েশন আমি কনসিডার না করি, তাহলে 2020-এ আমার তো 16 থেকে 40 থেকে 16 আসতেছে, রাইট? 14 থেকে 60 তে আসতেছে। 40 থেকে 16 আসতেছে 2020-এ, তাই না? 40 তে ছিল 20 পর্যন্ত, 40 থেকে 16 আসতেছে না এখন? আবার আমি হ্যাঁ, না এখন 40 রানিং চলবে আর কি। হ্যাঁ, রানিং চলবে, তবে 2020-এ জি 20Y0 আর কি, যেটা এই পয়েন্টে এসে এটা কিসে আসবে? 16 আসবে না 40 থেকে? হ্যাঁ, 40 থেকে 16 আসবে। 40 থেকে 16 আসবে। তাইলে এই ক্ষেত্রে যেহেতু বলা আছে ফেয়ার ভ্যালু মডেল, হ্যাঁ, তাইলে ট্রান্সফারের সময় আমাকে ফেয়ার ভ্যালু কনসিডার করতে হবে। তাইলে অ্যাসেটের ফেয়ার ভ্যালু ছিল 7.5 মিলিয়ন,
তাহলে এই 1.5 মিলিয়ন যে গেইন হয়েছে এটা কই যাবে? ইনভেস্টমেন্ট প্রপার্টি রিভ্যালুয়েশন গেইন লস কোথায় যায়? পিএল এ যাবে। পিএল এ যাবে। তো এটা পিএল এ যাবে। আর IAS 16 এর ভ্যালু হবে কত? 7.5 মিলিয়ন। কারো কোনো কোয়েশ্চেন এখানে? আচ্ছা, এখানে আরেকটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে IFRS 5. So the requirement to measure a non-current asset held for sale at the lower of carrying amount and fair value less cost to sell does not apply to investment properties measured at a fair value. তার মানে কোনো ইনভেস্টমেন্ট প্রপার্টি যদি ফেয়ার ভ্যালুতে মেজার করা হয় তাহলে ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল যে রিকোয়ারমেন্টটা আছে IFRS 5 এর সেটা অ্যাপ্লিকেবল হয় না, শুধুমাত্র ফেয়ার ভ্যালুটাই হবে হচ্ছে হেল্ড ফর সেলের ভ্যালু। দেখি এটা কি বলছে। an entity purchased, দেখা যাচ্ছে নাকি জুম করব একটু? An entity purchased an investment property on 1st January 2013 for a cost of 5.5 million. The property has a useful life of 50 years with no residual value and at 31st December 2015 had a fair value of CU 6.2 million. On 1st January 2016, the property was sold for net proceeds of 6 million. তাইলে এখানে বলতেছে যে কস্ট মডেল অনুযায়ী আর ফেয়ার ভ্যালু মডেল অনুযায়ী আমার প্রফিট আর লস কত আর কি ডিসপোজালের উপরে। তাইলে এখানে কস্ট মডেল অনুযায়ী কত হবে? নেট প্রফিট হচ্ছে 6 মিলিয়ন, অ্যাসেটের ভ্যালু ছিল 5.5 মিলিয়ন কস্ট প্রাইস, ইউজফুল লাইফ ছিল 50 ইয়ার্স। ইউজ করছি কয় বছর? 3 বছর। 3 বছর। তাহলে 47 ইয়ার্স হচ্ছে আমার মানে রিমেইনিং ইউজফুল লাইফ বা আনইউজড। তো তাহলে আমার WDV হয় 5.17 মিলিয়ন আর হচ্ছে 5.83 মিলিয়ন হচ্ছে প্রফিট অন সেল। আচ্ছা, আর ফেয়ার ভ্যালু মডেলে আমাকে ফেয়ার ভ্যালুতে আপওয়ার্ড ভ্যালুয়েশন করতে হবে না প্রথমে? তাহলে আমি যদি ফেয়ার ভ্যালুতে ইনভেস্টমেন্ট প্রপার্টিকে আপওয়ার্ড ভ্যালুয়েশন করি তাহলে আমার এখন ইনভেস্টমেন্ট প্রপার্টির ভ্যালু আছে 6.2 মিলিয়ন। তাহলে এই যে ডিফারেন্স 0.7 মিলিয়নের যে রিভ্যালুয়েশন রিজার্ভ বা রিভ্যালুয়েশন গেইন এটা কই যাবে? এটা রিভ্যালুয়েশন মানে রিটার্ন অন ট্রান্সফার হয়ে যাবে, মানে এক্সেস যেটা থাকবে ব্যালেন্স। না না, এটা কি ইনভেস্টমেন্ট প্রপার্টি না? ইনভেস্টমেন্ট প্রপার্টি রিভ্যালুয়েশন কই যায়? আমরা 16 ও সরি হ্যাঁ পিএল এ যাবে। পিএল এ যাবে। সো এই যে দেখেন কনফিউশন ক্রিয়েট হচ্ছে। সো এই কারণেই আমি 16 এর পরে 40টা পড়াইলাম। অলওয়েজ মনে রাখবেন ইনভেস্টমেন্ট প্রপার্টির সাথে ওসিআর কোনো রিলেশন নাই। অলওয়েজ প্রফিট আর লসে যাবে ইনভেস্টমেন্ট প্রপার্টির যত রকম রিভ্যালুয়েশন আছে। ওকে, সো এই যে 0.7 মিলিয়নের যে রিভ্যালুয়েশন গেইন হয়েছে সেটা যাবে প্রফিট আর লসে। আর হচ্ছে আমার যেহেতু নেট প্রসিডেড মানে আমি যে টাকা পাইছি সেটার থেকে ফেয়ার ভ্যালু বেশি, সো আমার লস হয়েছে অন সেল। ওকে, সো এগুলো মোর অর লেস সেম। ডিসক্লোজার এটা ইম্পর্টেন্ট না, ডিসক্লোজার পরীক্ষা আসবে না। তারপরে জানার জন্য ইন্টারেক্টিভ গুলো কোত্থেকে বলতেছেন এগুলো? এগুলো আপনার অ্যাডভান্স থেকেই অ্যাডভান্সের বইতেই আছে। আচ্ছা আচ্ছা, আমি স্লাইডও দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, an entity মানে ডিসক্লোজারে কি বলতেছে যে an entity that adopts the fair value model must disclose a reconciliation of the carrying amount of the investment property at the beginning and at the end of the period. হ্যাঁ, সো আমরা IAS 16 এর ক্ষেত্রে যেমন দেখি যে আমরা একটা স্কেডিউল করে দেই, কস্ট একেবারে ডেপ্রিসিয়েশন দিয়ে WDV লিখে দেই, কিন্তু IAS 40 এর ক্ষেত্রে সেটা হবে না। এখানে আপনাকে রিকনসিলিয়েশন দেখাইতে হবে যে আপনার আপওয়ার্ড রিভ্যালুয়েশন কত হয়েছে যদি ফেয়ার ভ্যালু মডেল থাকে। মানে ফেয়ার ভ্যালু মডেলের কথা তো বলতেছি, রিকনসিলিয়েশন দেখাইতে হবে আর কি যে আপনার রিভ্যালুয়েশন কত হয়েছে, কত ভ্যালু বাড়ছে কমছে, এরকম একটা রিকনসিলিয়েশন দিয়ে
ওপেনিং ব্যালেন্স কত ছিল রিকনসিলিয়েশন দেখাইতে হবে। আচ্ছা, আর কস্ট মডেলে কি বলছে, an entity that adopts the cost model must disclose the depreciation method including depreciation rate and useful lives as well as a reconciliation of the carrying amount at the beginning and end of the period. So এটা হচ্ছে আপনার IAS 16 এর যে ডিসক্লোজার দেই আমরা সেটাই। সো দেখেন এখান থেকেও কিন্তু এভিডেন্ট যে ফেয়ার ভ্যালু মডেলে ডেপ্রিসিয়েশন চার্জ হয় না, বিকজ কস্ট মডেলের ক্ষেত্রে ডিসক্লোজার রিকোয়ারমেন্ট বলতেছে ডেপ্রিসিয়েশনের কথা, রেট কত, ইউজফুল লাইফ কত, ডেপ্রিসিয়েশনের মেথড কি, কিন্তু ফেয়ার ভ্যালুতে কিন্তু এই কথা বলে নাই। সো এখান থেকে অ্যাজুম করা যায় যে ইনভেস্টমেন্ট প্রপার্টিদের ফেয়ার ভ্যালু মডেলে কোনো ডেপ্রিসিয়েশন চার্জ হয় না। আচ্ছা, in addition to this, the fair value of the investment property must also be disclosed by the entity even if it adopts the cost model. So আপনি যদি কস্ট মডেলও ফলো করে থাকেন তারপরেও আপনাকে ওই ইনভেস্টমেন্ট প্রপার্টির ফেয়ার ভ্যালুটাকে ডিসক্লোজ করতে হবে। দিস ইজ ম্যান্ডেটরি। ক্লিয়ার? ওকে, আচ্ছা আমরা একটু অল্প একটু IAS 38 দেখি, যেহেতু সেম জিনিসই, জাস্ট আমরা রিকগনিশন ক্রাইটেরিয়া দেখি। আচ্ছা, আমরা জানি যে IAS 38 এ ইনটেনজিবল অ্যাসেট যেটা, এটাতে দুই রকম এক্সপেন্স আছে, আমরা বলতে পারবো কি কি? দুইটা ফেজ এক্সপেন্স হয় না? রিসার্চ ফেজ আর ডেভেলপমেন্ট ফেজ। ডেভেলপমেন্ট ফেজ, তাহলে কোনটাকে আমরা রিসার্চ ফেজ বলবো, কোনটাকে ডেভেলপমেন্ট ফেজ বলবো? 6টা ক্রাইটেরিয়া আছে, যদি ফুলফিল করে তাহলে ডেভেলপমেন্ট ফেজ। আচ্ছা, মেজর ক্রাইটেরিয়াটা কি যদি আমরা বলি, মানে একটা মানে একটা ফ্রেজ আছে, ওটা ইউজ করলে আপনি মোটামুটি ফুল মার্কস পেয়ে যাবেন। এটা হচ্ছে লাগে প্রবাবিলিটি, যেটা ফিউচার ইকোনমিক, টেকনিক্যাল ফিজিবিলিটি, টেকনিক্যাল ফিজিবিলিটি স্যার, হ্যাঁ টেকনিক্যাল ফিজিবিলিটি, রাইট। সো যেই ডেটে বা যেই পয়েন্টে ওই পার্টিকুলার ইনটেনজিবল অ্যাসেটের টেকনিক্যাল ফিজিবিলিটি এনশিওর হবে, সেই পয়েন্ট থেকে যত এক্সপেন্স হবে গোয়িং ফরওয়ার্ড, সব এক্সপেন্স ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার হিসেবে ক্যাপিটালাইজ হবে, আর আগের যা যা আছে সবকিছু যাবে রিসার্চ এক্সপেন্সে। এটা আমরা ক্লিয়ার? অলরাইট, সো এটাই হচ্ছে মেইন ডিফারেন্স। আর আপনার সাবসিকুয়েন্ট মেজারমেন্টের ক্রাইটেরিয়া যেগুলো পিপি এর জন্য অ্যাপ্লিকেবল, সেগুলোই অ্যাপ্লিকেবল ফর IAS 38, এখানে অ্যাডিশনাল কিছু নাই। আচ্ছা, যদি কোনো ইনটেনজিবল অ্যাসেটের আনলিমিটেড ইউজফুল লাইফ থাকে, সেই ক্ষেত্রে অ্যামortization কয় ইয়ারে হবে? অ্যামortization হবে না, এটা ইমপেয়ারমেন্ট টেস্টিং হবে। রাইট, শুধুমাত্র এই ক্ষেত্রে না, আপনার ইন এভরি কেসেস, আপনার ওয়েদার ইট ইজ ফেয়ার ভ্যালু মডেল আর কস্ট মডেল, আপনার যত রকম ম্যানেজমেন্ট এস্টিমেট আছে, মানে ইম্পেয়ারমেন্টটা কি ম্যানেজমেন্ট এস্টিমেটের উপর বেস করে করা হয় না? রিকভার অ্যামাউন্ট কি, এটা তো এস্টিমেট। সো এই যে মানে এটাও ইম্পর্টেন্ট জানাটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফের জন্য, তবে এক্সামের জন্য না। অনেকেই আমরা এটা ভুল করি কর্পোরেট লাইফে, যেটা হচ্ছে রেসিজুয়াল ভ্যালু, আপনার মানে ইউজফুল ইয়ার্স, তারপরে হচ্ছে আপনার ইম্পেয়ারমেন্ট, এগুলাকে প্রতি বছর প্রতি ইয়ার এন্ডে আপনাকে ম্যান্ডেটরিলি রিভিউ করতে হবে যে কোনো চেঞ্জ আসছে কিনা, বিকজ দিস আর ম্যানেজমেন্ট এস্টিমেটস অ্যান্ড অডিটরের পয়েন্ট অফ ভিউ থেকে there is a chance of management overhead of control, যেখানে ম্যানেজমেন্ট তার এস্টিমেট এন্ড মানে তার এস্টিমেটের ক্ষেত্রে বায়াস এক্সারসাইজ করতে পারে, যে সে তার মতো করে এফএসটাকে ম্যানিপুলেট করার জন্য বায়াস ইনকর্পোরেট করতে পারে তার এস্টিমেটের মধ্যে। সো এই তিনটা যে এস্টিমেট আছে, ইউজফুল লাইফ, রেসিডুয়াল ভ্যালু এন্ড ইম্পেয়ারমেন্ট টেস্টিং, এই তিনটাকে আমরা অলওয়েজ ইয়ার এন্ডে কনসিডার করব, এবং এটা ডকুমেন্টেশন করবে কিভাবে প্র্যাকটিক্যালি, যদি আমি কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে বলি, আপনারা চাইলে একটা মিটিং ম্যানেজ করতে পারেন বোর্ডের, অ্যাটলিস্ট যদি বোর্ড না থাকে সিএফও কে নিয়ে, চিফ অ্যাকাউন্টেন্টকে নিয়ে, প্লাস ওই অ্যাসেটের যে ইঞ্জিনিয়ার বা লিডে আছে সেই হয়তো বলতে পারবে অ্যাসেটের কন্ডিশনে কোনো চেঞ্জ আসছে কিনা। সো মানে এই জিনিসগুলো করে মানে করে আপনারা একটা মিটিং ম্যানেজ করতে পারেন, যেটা আপনি অডিটরকে মানে হ্যান্ড ওভার করতে পারেন অডিট এভিডেন্স হিসেবে, যে আমরা কনসিডার করেছি এরকম এরকম এবং কোনো ইম্পেয়ারমেন্ট ট্রিগার বা ইম্পেয়ারমেন্ট ইন্ডিকেটর পাই নাই, সিমিলারলি রেসিডুয়াল ভ্যালুর কোনো চেঞ্জ পাই নাই, এস্টিমেটেড ইউজফুল লাইফ আনচেঞ্জ থাকবে। সো এরকম আপনারা কনক্লুশন দিতে পারেন আর কি, তাইলে আর এগুলো নিয়ে ঝামেলা হবে না। আর সেম গোস ফর IAS 2 ইনভেন্টরিজ। ইনভেন্টরিজ এর ক্ষেত্রে আপনার এনআরভি টেস্টিং বা ইম্পেয়ারমেন্ট টেস্টিং প্রতি ইয়ার এন্ডে মাস্ট। ক্লিয়ার? সো নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ ইদার IFRS 15 দেখবো অথবা এমপ্লয়ি বেনিফিটস দেখবো। ওকে, নোবেল ভাই কিছু বলবেন? জি ভাইয়া।
জি জি sure. আচ্ছা ওকে, তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা কি যারা এখানে আছি আমরা কি সবাই শুনতে পাচ্ছি? জি জি হ্যাঁ শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। আচ্ছা ওকে, আমিরুল ভাইয়া, সিরাজুল ভাইয়া, তারপর সাহা, উত্তম কুমার ভাইয়া, দেন আরোরা আপু, মোস্ট প্রবাবলি আই এম নট শিওর। আমরা কি সবাই আছি? একটু যদি আমরা রেসপন্স করি। হ্যাঁ জি হ্যাঁ আছি আছি জি ভাই। আমরা। আছি। জি জি আছে আছে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের এটাই মোস্ট প্রবাবলি লাস্ট ফ্রি ক্লাস ছিল। তো এর পরবর্তীতে যে ক্লাসটা হবে সেটা পেইড গ্রুপে দেওয়া হবে। তো আপনারা যদি যারা যারা জয়েন করতে চাচ্ছেন, আপনারা আচ্ছা আমাদের সাথে কারা কারা থাকতে যাচ্ছেন একটু হ্যান্ড রেজ করতে পারি আমরা? আচ্ছা, অলরেডি এখানে হচ্ছে 2 জন এনরোল করা আছে, এর বাইরে কারা কারা এনরোল করতে চাচ্ছেন তারা একটু হাত তোলেন। মানে এখন এনরোল করিনি কিন্তু আমরা থাকতে চাচ্ছি। আচ্ছা ওকে, তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল যদি আমাদের সাথে জয়েন হয়ে নিন। এর পরবর্তীতে আর আজকের যে ক্লাসটা এবং গতকালকের যে এই ক্লাসটা ছিল সেটা আমরা আপলোড করে দিব। তো আপনাদের সাথে যারা গ্রুপ স্টাডি পার্টনার আছে, যাদের সাথে আপনারা রেগুলার কমিউনিকেশন রাখেন বা করেন, তাদেরকে আপনারা চাইলে এই ভিডিওগুলো শেয়ার করতে পারবেন। আর মোহাম্মদ ইসলাম ভাই আপনি কি আছেন আমাদের সাথে বাই দ্য ওয়ে? জি আছি। আচ্ছা আচ্ছা ওকে ওকে। না আপনার মোস্ট অফ দ্য হ্যান্ড রেজ করা ছিল না, দ্যাটস ওয়াই জিজ্ঞেস করছি, বাট আপনাকে রেগুলার ক্লাসে দেখছি তো দ্যাটস ওয়াই। আচ্ছা ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা যারা চাচ্ছেন থাকতে তাদের উদ্দেশ্যে আমিরুল ইসলাম ভাইয়া আছেন? হ্যালো। আচ্ছা ওকে জি আছি। আচ্ছা ওকে ওকে, তো মানে আমাদের সাথে থাকছেন আপনি ভাইয়া? বলতে পারতেছি না এখনো। আচ্ছা ঠিক আছে। তা আমাদের এটা অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমাদের লাস্ট ফ্রি ক্লাস খুব সম্ভবত। তো আপনারা যারা যারা থাকতে চাচ্ছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি তারা যেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করেন। এর পরবর্তীতে বাকি ইনফরমেশন গুলো আমরা এখানে শেয়ার করবো। আপনারা অলরেডি জানেনই যেহেতু সেমিনার থেকে ছিলেন, এখানেও আছেন। আর এখানে আপনাদের যাদের এসবিএম বাকি আছে, কালকে এসবিএম এর প্রথম ক্লাস হবে, তো আপনাদের ওই ক্লাসের আমন্ত্রণ থাকলো। তো ধন্যবাদ সবাইকে। আর আমরা কি সবাই ভাইয়াকে থ্যাংক ইউ বলতে পারি? হ্যালো, আপনাদেরকে হ্যাঁ ধন্যবাদ। জি থ্যাংক থ্যাংক ইউ সো ইউ মাচ ভাইয়া, নাইট ভাইয়া, আসসালামু Thank you so আলাইকুম much. ভাইয়া, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ভাইয়া। হ্যালো। জি জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।